কলকাতার এক শান্ত ও স্নিগ্ধ দুপুর। বালিগঞ্জের গলিগুলোতে এমনিতে দুপুরের দিকে এক অদ্ভুত নীরবতা থাকে, কিন্তু আজ সেই নীরবতা কিছুটা অস্বস্তিকর ছিল। রায়চৌধুরীদের সেই পুরনো, প্রশস্ত এবং পাথরে বাঁধানো প্রাসাদের মতো বাংলোটিতে আজ শুধু দেওয়ালের পুরনো ঘড়ির টিকটিক টিকটিক শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। চারপাশের গোলাপ ফুল উঠোনে ছড়িয়ে পড়েছিল, আর তার মৃদু সুবাস সারা বাড়িতে ছড়িয়ে পড়ছিল। ৬৬ বছর বয়সী লীলা রায়চৌধুরী এইমাত্র তুলসী পূজা ও দুপুরের খাওয়ার পাট চুকিয়ে সোফায় এসে বসেছিলেন। তার পরনে সবসময়কার মতো একটি সাধারণ কিন্তু ইস্ত্রি করা সুতির শাড়ি ছিল। কপালে বড় একটি সিঁদুরের টিপ এবং চেহারায় এক অদ্ভুত সাত্ত্বিক প্রশান্তি। লীলাবাই চায়ের কাপ হাতে নিলেন। আদা তুলসী দেওয়া সেই ধোঁয়া ওঠা সুবাস তার নাকে প্রবেশ করল। কালই তিনি নাতিনাতনি রুদ্র ও মায়ার জন্য চানার পায়েস বানিয়েছিলেন। আগামী রবিবার সৌরভ ও মেঘা যখন বাচ্চাদের নিয়ে আসবে, তখন তাদের কৌটোয় ভরে দেবেন, এমনটাই ভাবছিলেন তিনি। ঠিক তখনই পাশে রাখা মোবাইলের রিং বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল, সৌরভ কলিং। লীলাবাইয়ের চেহারায় হঠাৎ করে যেন হাজারো প্রদীপের আলো জ্বলে উঠল। মায়ের মন তো দিনে একবার অন্তত ছেলে বা নাতিনাতনিদের কণ্ঠস্বর না শুনলে তার প্রাণে প্রাণ আসত না। তিনি তাড়াহুড়ো করে চায়ের কাপ পিরিচে রাখলেন এবং চেহারায় একটি হাসিমুখ ও বাৎসল্যে ভরা ভাব এনে ফোন ধরলেন। হ্যালো সৌরভ, কেমন আছিস রে বাবা? বাচ্চারা কোথায়? রুদ্রের তো স্কুল ছুটি হয়ে গেছে নিশ্চয়ই এতক্ষণে। আর মায়া কি করছে? রবিবার খেতে আসছো তো তোমরা? আমি বাচ্চাদের পছন্দের পায়েস বানিয়ে রেখেছি। কিন্তু অপর প্রান্ত থেকে আসা কণ্ঠস্বর লীলাবাইয়ের এই উষ্ণ প্রশ্নগুলোর সাথে মানানসই ছিল না। সেটি অত্যন্ত শুষ্ক, রুক্ষ এবং কোনো এক বিশাল ফাঁকা জায়গা থেকে আসার মতো প্রতিধ্বনিত হচ্ছিল। তাতে না ছিল মায়ার পরশ, না ছিল মায়ের সাথে কথা বলার কোনো টান। মা, আমি একটু তাড়াহুড়োয় আছি, একটা কথা বলার ছিল। সৌরভের কণ্ঠস্বর যন্ত্রের মতো শোনাল। লীলাবাইয়াই বুকটা ধক করে উঠল। কিরে দাবা, সব ঠিক আছে তো? বাচ্চারা অসুস্থ হয়নি তো? তার কণ্ঠস্বর মুহূর্তের মধ্যে চিন্তায় ডুবে গেল। অপর প্রান্ত থেকে কয়েক সেকেন্ড নীরবতা ছিল, শুধু কিছু ভারী জিনিস সরানোর, টেপ লাগানোর খসখস শব্দ আসছিল। আর তারপর সৌরভ অত্যন্ত নির্বিকারভাবে, যেন রোজকার আবহাওয়া নিয়ে কথা বলছে এমন ভঙ্গিতে বলল, না, কেউ অসুস্থ নেই। আমরা কলকাতার বাড়ি ছেড়ে দিয়েছি চিরকালের জন্য। আমরা হায়দ্রাবাদে শিফট হয়েছি। লীলাবাইয়ের মনে হল তার কান তাকে ধোঁকা দিচ্ছে। কলকাতা থেকে চিরকালের জন্য শিফট, হাজার হাজার কিলোমিটার দূরে। কি, হায়দ্রাবাদে চিরকালের জন্যে? তার হাতের ফোনটা কাঁপতে লাগল। কিন্তু কিন্তু কবে? আর আমাকে তো তুই কখনো কিছুই বলিসনি। আরে, এত বড় একটা সিদ্ধান্ত! আরে মা, গত সপ্তাহেই এসেছি আমরা এখানে। সৌরভের কণ্ঠে এখন এক ধরনের বিরক্তি বোঝা যাচ্ছিল, যেন মা প্রশ্ন করে খুব বড় কোনো অপরাধ করে ফেলেছেন। মেঘার অফিসের এখানে ট্রান্সফার হয়েছে, ও প্রমোশন পেয়েছে। আমিও এখানকার একটি বড় কোম্পানিতে ভালো সুযোগ পেয়েছি। সবকিছু খুব হঠাৎ করেই ঠিক হলো। বাচ্চাদের স্কুলের কাগজপত্র তোলা, বাড়ি খালি করা, প্যাকার্স অ্যান্ড মুভার্স ঠিক করা, এই সব কিছুতে আমি এতই ব্যস্ত ছিলাম যে তোমাকে বলার কথা মনেই ছিল না। ভুলে গেছিলাম আমি। বন্ধুরা, একবার ভাবুন, জন্মদাত্রী মাকে কেউ এভাবে কিভাবে ভুলে যেতে পারে? নাকি এর পেছনে এই ছেলে আর বৌমার অন্য কোনো ভয়ঙ্কর ছক ছিল? লীলাবাই এরপর এখন কি করবেন? তিনি কি সব সময়কার মতো কাঁদতেই থাকবেন, নাকি সেই অকৃতজ্ঞ ছেলেকে এমন কোনো শিক্ষা দেবেন যা সে স্বপ্নেও কল্পনা করেনি? এটি দেখার আগে আপনারা এই ভিডিওটি কোন গ্রাম বা শহর থেকে দেখছেন তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যদি আপনাদেরও এক মায়ের এই অপমান দেখে রাগ এসে থাকে, তাহলে ভিডিওটিতে এখনই লাইক করুন, আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন, কারণ এই গল্পের পরের অংশ এবং শেষটা আপনাদের চিন্তাভাবনার একেবারেই বাইরে হতে চলেছে। তো চলুন দেখি এরপর কি হলো। ভুলে গেছি, এই একটি শব্দ লীলাবাইয়ের বুকে যেন লাল টকটকে গরম লোহার রডের মতো বিঁধল। জন্মদাত্রীকে, যিনি নিজের রক্ত জল করে তাকে বড় করেছেন, তাকে ঘর ছেড়ে হাজার মাইল দূরে যাবার সময় ছেলে ভুলে গেল। কেউ নিজের পুরনো শার্ট ভুলে যায়, কোনো পুরনো ছাতা ভুলে যায়, কিন্তু জন্মদাত্রী মাকে কেউ কিভাবে ভুলে যেতে পারে? তার গলা বুঝে এলো, শব্দগুলো ঠোঁটের কাছেই আটকে গেল। কিন্তু সৌরভ, রুদ্র আর মায়া, ওরা আমার সাথে দেখাও করতে এলো না, একবারও না বাবা। ওরা যাবার সময় নিশ্চয়ই আবার গলা জোড়ে ধরে কেঁদেছিল রে। ওদের তো
আমাকে ছাড়া মন টেকে না। আর তোমরা ওদের ঠাকুমাকে শেষবারের মতো একবার জড়িয়েও ধরতে দিলে না। লীলাবাইয়ের চোখ দিয়ে এখন অঝরে অশ্রুধারা বইছিল। তার কণ্ঠ কাঁপছিল। ডুকরে ওঠা কান্না চাপতে চাপতে তার বুক ফেটে যাবার উপক্রম হয়েছিল। ঠিক তখনই ফোনের ওপাশ থেকে একটি অত্যন্ত কর্কশ, রুক্ষ এবং কানে বিধার মতো আওয়াজ এলো। মেঘার আওয়াজ। সৌরভ, প্লিজ তাড়াতাড়ি ফোন রাখো। মেঘা পেছন থেকে চিৎকার করছিল। তার কণ্ঠে বিন্দুমাত্র সম্মান ছিল না, ছিল শুধু ঘৃণা এবং এক ধরনের ঔদ্ধত্য। ওদের বলতে ভুলে গেছি তো তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? এখন শুরু হয়ে যাবে ওনার কান্নাকাটি আর ইমোশনাল ব্ল্যাকমেইলিং। আমার নাতি আমার নাতনি করে বসে থাকবে ১ ঘণ্টা। ওনাকে বলো আমরা এখানে খুব খুশি আছি, আর আমাদের কাছে ওনার ওই পুরনো সব নাটকের জন্য কোনো সময় নেই। ট্রান্সপোর্টের লোকগুলো দাঁড়িয়ে আছে ওখানে, ওদের টাকা কে দেবে? কাটো ফোন তাড়াতাড়ি। মেঘার এই শব্দগুলো লীলাবাইয়ের খোলা ক্ষতে নুন ছিটিয়ে দেওয়ার মতো ছিল। যে বৌমার সব আবদার মেটাতে গিয়ে লীলাবাই নিজেকে ভুলে গিয়েছিলেন, সে আজ এত নির্লজ্জভাবে কথা বলছিল। মা, শুনলে তো? সৌরভ তাড়াহুড়ো করে বলল। মেঘা যেমনটা বলল, আমার কাজ আছে মা, বাচ্চারা নতুন বাড়িতে অ্যাডজাস্ট করছে। আমি তোমাকে পরে কোনো এক সময় ভিডিও কল করব। এখন রাখছি, বাই। ক্লিক। ফোন কেটে গেল। লীলাবাইয়ের হাত থেকে ফোনটা ফসকে নিচে সোফায় পড়ে গেল। তার পায়ের তলা মাটি সরে গিয়েছিল। চোখের সামনে অন্ধকার ঘনিয়ে এসেছিল। হাতের চায়ের কাপটি কেঁপে গিয়ে পিরিচে উপচে পড়ল। ধোঁয়া ওঠা চা তার শাড়িতে পড়ল, কিন্তু তার সেদিকে কোনো হুঁশই ছিল না। শারীরিক এই ছ্যাঁকা সেই মানসিক বেদনার কাছে কিছুই ছিল না। বালিগঞ্জের সেই প্রশস্ত বাংলোটিতে এখন এক ভয়ঙ্কর প্রাণঘাতী নীরবতা ছড়িয়ে পড়েছিল। একটু আগেও যে নীরবতার মিষ্টতা অনুভূত হচ্ছিল, তা এখন শ্মশানের মতো ভয়াবহ লাগছিল। বাংলোর সেই দেয়াল, সেই পুরনো ছবি, কোনায় রাখা ছোট বাচ্চাদের খেলনা, সবকিছুই যেন লীলাবাইকে গিলে খেতে আসছিল। তিনি নিজের 2 হাত মুখে ঢেকে ছোট বাচ্চার মতো ডুকরে কেঁদে উঠলেন। ভুলে গেছি, বলতে ভুলে গেছি, এই বাক্যটি তার কানে সাইরেনের মতো বাজছিল। তার চোখের সামনে দিয়ে গত ৩৮টি বছর যেন চলচ্চিত্রের মতো ভেসে গেল। সৌরভের জন্ম থেকে শুরু করে তার MBA পর্যন্ত সময়টা। যখন লীলাবাইয়ের স্বামী মারা যান, তখন তিনি একাই এই বাড়ির এবং স্বামীর গার্মেন্টস এক্সপোর্ট ব্যবসার সমস্ত দায়িত্ব অত্যন্ত দৃঢ়তার সাথে সামলেছিলেন। সৌরভের পড়াশোনার জন্য কখনো টাকার অভাব হতে দেননি। নিজের ইচ্ছেগুলোকে গলা টিপে মেরে নিজেকে পুরনো শাড়িতে মুড়িয়ে রেখে তিনি সৌরভকে বিদেশে পড়াশোনার জন্য পাঠিয়েছিলেন। একা একজন নারীর পক্ষে সমাজের সাথে লড়াই করে নিজের ছেলেকে বড় করা কতটা কঠিন, তার আজ তিনি কখনোই সৌরভকে লাগতে দেননি। মেঘা যখন সেই বাড়িতে বৌমা হয়ে এসেছিল, তখন সে অত্যন্ত আধুনিক চিন্তাধারার ছিল। তার ঐতিহ্যবাহী প্রথা এবং উৎসব অনুষ্ঠানে বিরক্তি ছিল, কিন্তু লীলাবাই তাকে কখনোই শাশুড়ির দাপট দেখাননি। সময়ের সাথে বদলানো উচিত, এই ভেবে তিনি তাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছিলেন। মা, আমাকে অফিসের কাজের জন্য রান্না করার সময় পাওয়া যায় না। মেঘা এক কথা এটা বলে দেওয়ার পর এই লীলাবাই নিজের হাঁটুর ব্যথার তোয়াক্কা না করে রোজ সকালে তাড়াতাড়ি উঠে তাদের নিউটাউনের ফ্ল্যাটের জন্য টিফিন বানিয়ে পাঠাতেন। মেঘা কখনো সাধারণ কৃতজ্ঞতাও প্রকাশ করেনি, তবুও লীলাবাই হাসি মুখে তার সব আবদার মিটিয়েছেন। আর নাতি নাতনি রুদ্র আর মায়া, তারা তো লীলাবাইয়ের প্রাণ ছিল। মায়ার আধো আধো কথা আর রুদ্রের ঠাকুমার কোলে ঘুমানো। তাদের জন্য লীলাবাই নিজের হাতে মাফলার বুনেছিলেন। দুর্গাপুজোয় তাদের জন্য বিশেষ খাবার বানিয়ে তাদের আদর যত্ন করতেই তিনি তার জীবনের বাকি সময়টুকু ব্যয় করেছিলেন। তাদের ছোট্ট ছোট্ট পায়ের আওয়াজে এই বাংলোটি সরগরম থাকত। আর এই লোকগুলো সেই ছোট্ট বাচ্চাদের ঠাকুমাকে শেষবারের মতো একবার জড়িয়ে ধরতেও না দিয়ে চলে গেল। আর এই সব কিছুর প্রতিদান কি পেলেন? আমরা চলে গেছি, বলতে ভুলে গেছি। লীলাবাই বুঝে গিয়েছিলেন যে সৌরভ ভুলে যায়নি, কেউ মাকে ভোলে না। সে জেনে শুনেই লুকিয়েছিল, কারণ তাদের আর এই বুড়ির কোনো দরকার ছিল না। টাকার জন্য এবং টিফিন বানানোর কাজে ব্যবহার করার পর সে লীলাবাইকে পুরনো বাতিল জিনিসের মতো কলকাতার ওই বিশাল বাড়িতে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তার বুক ফেটে যাচ্ছিল। যে ছেলের জন্য তিনি নিজের জীবন বাজি রেখেছিলেন, সে তাকে সামান্য বিদায় জানানোর সুযোগটুকুও দিল না। মেঘার সেই খোটা আর ছেলের সেই নির্বিকার কণ্ঠস্বর তার মস্তিষ্কে হাতুড়ির মতো আঘাত করছিল। নাতি নাতনিদের সাথে দেখা না করে যাওয়ার দুঃখ তার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। কাঁদতে কাঁদতে তার চোখ লাল হয়ে গিয়েছিল। কিন্তু যেমন যেমন সময় এগোচ্ছিল, তেমন তেমন লীলাবাইয়ের কান্না থামতে শুরু করল। তিনি সোফায় ওইভাবেই স্তব্ধ হয়ে বসেছিলেন। দুপুর গড়িয়ে সন্ধ্যা হল এবং সন্ধ্যার অন্ধকার ঘরে ছড়িয়ে পড়তে লাগল। সেই অন্ধকারে লীলাবাইয়ের চেহারা আর কান্নায় ভেজা ছিল না। তার চোখের জল শুকিয়ে গিয়েছিল
এবং তার জায়গায় এক অদ্ভুত শূন্যতা নেমে এসেছিল। আজ একজন মায়ের মৃত্যু হয়েছিল। ভালোবাসা ও বাৎসল্যে ভরা একজন সাধারণ মাকে আজ সেই ফোন কলটি মেরে ফেলেছিল। কিন্তু সেই ছাই থেকে এখন অন্যরকম কিছুর জন্ম হচ্ছিল। লীলাবাঈ শুধুমাত্র একজন গৃহিণী ছিলেন না, তিনি একজন বড় গার্মেন্টস এক্সপোর্ট কনসালটেন্টের স্ত্রী ছিলেন। তিনি নিজেই বছরের পর বছর ধরে কোটি টাকার লেনদেন সামলেছিলেন। তিনি সোফা থেকে উঠে চোখ মুছলেন। কান্নার সময় এখন শেষ। কাল সকালে তাকে নিউটাউনের সেই ফ্ল্যাটে গিয়ে নিজের চোখে দেখতে হবে যে সত্যিটা কি। নিউটাউনের সেই কোটি টাকার ফ্ল্যাট, যা লীলাবাঈ নিজের টাকায় তার প্রয়াত স্বামীর জমানো টাকা দিয়ে সৌরভকে কিনে দিয়েছিলেন। ছেলের অফিসের কাছাকাছি থাকতে সুবিধা হবে, নাতিনাতনিরা সোসাইটিতে খেলার জায়গা পাবে, এই একটি সরল আশায় তিনি তার সারা জীবনের সঞ্চয় সেখানে ঢেলে দিয়েছিলেন। রিকশা থেকে নেমে তিনি গেটে এলেন। বহু বছর ধরে সেখানে কাজ করা পুরনো নিরাপত্তারক্ষী রতনদা তাকে দেখে একটু চমকে গেল। সে সম্মানের সাথে স্যালিউট করল। রতনদা, সৌরভ সাহেবের চাবি আছে আমার কাছে, আমি ওপরে যাচ্ছি, লীলাবাঈ শান্তভাবে বললেন। রতনদা একটু বিভ্রান্ত হয়ে বলল, মাঝি, সাহেব আর ম্যাডাম তো পরশু রাতেই হঠাৎ করে সব বড় মালপত্র নিয়ে চলে গেছেন, খুব তাড়াহুড়োই ছিলেন, আপনি কি জানতেন না? লীলাবাঈয়ের বুকে আবার একবার সূক্ষ্ম যন্ত্রণা মোচড় দিয়ে উঠল। রাতের অন্ধকারে চোরের মতো পালিয়ে গেছে? তিনি রতনদাকে কোনো উত্তর দিলেন না, শুধু সামান্য মাথা নেড়ে লিফটের দিকে এগিয়ে গেলেন। 10 তলায় লিফট থামল। লীলাবাঈ নিজের পার্স থেকে সেই ফ্ল্যাটের অতিরিক্ত চাবি বের করলেন। কাঁপতে কাঁপতে তিনি তালায় চাবি ঢোকালেন এবং দরজা খুললেন। দরজা খুলতেই ঘরের সেই গুমোট, স্যাঁতসেঁতে আর বাসি গন্ধ তার নাকে ধাক্কা মারল। ঘরে প্রবেশ করতেই চোখের সামনে যে দৃশ্যটি ভেসে উঠল, তাতে তার পায়ের তলার মাটি আবার কেঁপে উঠল। সেই বিলাসবহুল ফ্ল্যাটটি এখন যেন একটা ডাস্টবিনের মতো দেখাচ্ছিল। চারদিকে প্রচণ্ড এলোমেলো অবস্থা, ধুলোয় মাখা কোণাগুলো, মাটিতে পড়ে থাকা কাগজের টুকরো, পুরনো কাগজপত্রের বান্ডিল এবং খালি কার্ডবোর্ডের বাক্স। মেঘার দায়িত্বহীনতা আর অলসতা ঘরের প্রতিটি কোণা থেকে চিৎকার করে জানান দিচ্ছিল। যে জিনিসগুলো তাদের দরকার ছিল না, সেগুলো তারা আক্ষরিক অর্থেই পায়ে মারানোর মতো যত্রতত্র ছুঁড়ে ফেলে দিয়েছিল। লীলাবাঈ ধীরে ধীরে পা ফেলে সামনের দিকে এগোলেন। বসার ঘরের এক কোণায় পুরনো খবরের কাগজ আর আবর্জনার একটা স্তূপ পড়েছিল। সেই আবর্জনার স্তূপে তিনি একটি নীল রঙের উলের মাফলার দেখতে পেলেন। তিনি নিচু হয়ে সেটি তুললেন। সেটি ছিল রুদ্র আর মায়ার ছোটবেলার ছবির অ্যালবামের পাশে রাখা তার নিজের হাতে বোনা মাফলার, যে মাফলারে লীলাবাঈয়ের 2 নাতি-নাতনিকে প্রথমবার কোলে নেওয়ার স্মৃতি গাঁথা ছিল। সেই মাফলারটি তারা অপ্রয়োজনীয় ভেবে ডাস্টবিনে ফেলে দিয়েছিল। এর অর্থ পরিষ্কার ছিল, তারা এই বাড়ি থেকে শুধু দামি জিনিস আর টাকাই নিয়ে যেতে চেয়েছিল, লীলাবাঈয়ের স্মৃতি নয়। কিন্তু আসল ধাক্কাটা তখনও বাকি ছিল। লীলাবাঈ ভারী পায়ে রান্নাঘরে গেলেন। সেখানে এঁটো বাসনপত্র সেভাবেই পড়েছিল। সিঙ্কের নিচে রাখা বড় ডাস্টবিন থেকে উটকো গন্ধ আসছিল। লীলাবাঈয়ের চোখ হঠাৎ করেই ডাস্টবিনের দিকে গেল এবং তার বুকের স্পন্দন থমকে গেল। তার নিঃশ্বাস এক মুহূর্তের জন্য আটকে গেল। সেই ডাস্টবিনে পচা এবং বাসি খাবারের স্তূপের ওপর, চায়ের পাতা আর এঁটো খাবারের ওপর একটি হলুদ রঙের চানার পায়েসের কৌটো পড়েছিল। লীলাবাঈয়ের হাত কাঁপতে লাগল। তিনি দ্বিধা না করে সেই কৌটোটি নোংরা থেকে বের করে আনলেন। সেটি রুদ্রের জন্য তার নিজের হাতে বানানো চানার পায়েস ছিল। আমার রুদ্র শীতকালে মিষ্টি খাবে, তার যেন ঠান্ডা না লাগে, এই ভেবে গত বছর লীলাবাঈ নিজের গাঁটের ব্যথা আর চোখের ঝাপসা দৃষ্টির তোয়াক্কা না করে রাত জেগে জেগে সেই পায়েস বানিয়েছিলেন। সেই পায়েসের প্রতিটি দানায় একজন ঠাকুমার মায়া, তার প্রার্থনা গাঁথা ছিল। কিন্তু আজ সেই পায়েসটিই কোনো নোংরা ন্যাকড়ার মতো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল। তাতে তেলের দাগ লেগেছিল, যেন ঘর মোছার জন্য বা জুতো পরিষ্কার করার কাজে ব্যবহার করে সেটাকে ফেলে দেওয়া হয়েছে। সেই পায়েসের ঠিক পাশেই ডাস্টবিনের মধ্যে একটি ছোট অ্যালবাম অর্ধেক খোলা অবস্থায় পড়েছিল। সেই অ্যালবামটি লীলাবাঈ নিজেই দুর্গাপূজায় পাঠিয়েছিলেন। ভেতরে তার নিজের হাতে তোলা নাতি-নাতনিদের ছবি ছিল। ছবিগুলো আবর্জনায় এঁটোর সাথে ভিজে পড়েছিল। যে হাতে সৌরভকে ছোটবেলায় খাইয়ে দিয়েছিলেন, যে হাতে বৌমার আদর যত্ন করেছিলেন, সেই হাতেই বানানো খাবার তারা নির্দয়ভাবে ডাস্টবিনে ফেলে দিয়েছিল।
লীলাবাই সেখানেই ওই ডাস্টবিনের কাছে মাটিতে বসে পড়লেন। সেই দাগ লাগা পায়েসের কৌটোটি তিনি বুকে জড়িয়ে ধরলেন। তার চোখে কাল থেকে জমে থাকা জল আবারও উছলে উঠল। কিন্তু এই অশ্রু মাত্র কয়েক সেকেন্ডই টিকল। হঠাৎ তার ভেতরে যেন কিছু একটা ভেঙে গেল। সেই ডুঁকড়ে ওঠা কান্না, গলার কাছে আটকে থাকা সেই কষ্ট এক মুহূর্তে উধাও হয়ে গেল। চোখ থেকে গড়িয়ে পড়া জল হঠাৎ গরম হয়ে গেল এবং শুকিয়ে গেল। দুঃখ, হতাশার, অসহায়তার জায়গা এখন এক ভয়ঙ্কর জ্বলন্ত আগ্নেয়গিরি নিয়ে নিল। লীলাবাইয়ের নিজের সাথেই এক নীরব কথোপকথন শুরু হল। কিসের জন্য? কিসের জন্য আমি এসব করলাম? যে ছেলের জন্য আমি নিজেকে পুরনো শাড়িতে মুড়িয়ে রেখেছিলাম, তার বিদেশের পড়াশোনার জন্য আমি নিজের গয়না বিক্রি করেছিলাম, সে আমার ভালোবাসার এই দাম দিল? সে ভুলে যায়নি। সে আমাকে ভুলে যায়নি। সে জেনে শুনে আমার অপমান করেছে। সে পালিয়েছে কারণ সে ভেবেছে এই বুড়ির আর কোনো কাজ নেই। মেঘা, যার জন্য আমি কাজের লোকের মতো রোজ টিফিন বানিয়ে পাঠিয়েছি, সে আমার ভালোবাসার পায়েস ডাস্টবিনে ফেলেছে। তিনি সেই কৌটোটি একপাশে রাখলেন। তার চেহারার বলিরেখাগুলো এখন শক্ত হয়ে গিয়েছিল। চোখের সেই বেচারি অসহায় নারী এখন চিরকালের জন্য মারা গিয়েছিল। আর তার জায়গায় দাঁড়িয়েছিলেন সেই লীলা রায়চৌধুরী, প্রয়াত সুব্রত রায়চৌধুরীর স্ত্রী, যিনি কলকাতার সবচেয়ে বড় গার্মেন্টস এক্সপোর্ট কনসালটেন্সির ফিনান্সিয়াল ম্যানেজার ছিলেন। যে নারী কেবল হাঁড়ি হেসেল আর ছেলেপুলে সামলানো মানুষ ছিলেন না, বরং স্বামীর কোটি কোটি টাকার ব্যবসার অর্থনৈতিক দায়িত্ব একা হাতে সামলানো এক অত্যন্ত বুদ্ধিমান এবং কঠোর ফিনান্সিয়াল ম্যানেজার ছিলেন। তিনি মাটি থেকে উঠে দাঁড়ালেন, শাড়ির ধুলো ঝাড়লেন। এখন তার শরীরে কোনো ক্লান্তি ছিল না, হাঁটুতে ব্যথা ছিল না। তার কণা কণা জুড়ে এখন একটাই বিষয় মিশেছিল, বিচার, অথবা পরিষ্কার ভাষায় বলতে গেলে কর্মের ফল। আমার আবেগকে এরা আমার দুর্বলতা ভেবেছে। আমার বার্ধক্যকে এরা আমার অসহায়তা ভেবেছে। তারা ভেবেছিল আমি কোনায় বসে কাঁদতে থাকব, তাদের ফেরার পথ চেয়ে থাকব, আর প্রতি মাসে চুপচাপ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে থাকব। কিন্তু না, সৌরভ, তুই ভুলে গেছিস যে তুই যে টাকার গরমে এসব করছিস, সেই টাকা, এই বাড়ি কি ওই গাড়ি, সব আমার নামে। তুই আমাকে ছেড়ে যাসনি, তুই নিজের পায়েই কুড়ুল মেরে গেছিস। লীলাবাই রান্নাঘরের বাইরে পা রাখলেন, ঘরের দিকে শেষবারের মতো একবার তাকালেন আর দরজা টেনে দিলেন। ক্লিক করে তালা লাগার আওয়াজ হল, আর সেই আওয়াজের সাথেই সৌরভ আর মেঘার জন্য লীলাবাইয়ের মনে থাকা মাতৃত্বের দরজাগুলো চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। নিউটাউন থেকে বালিগঞ্জের বাড়িতে ফেরার সময় লীলাবাইয়ের পা এখন আর ভারী ছিল না, বরং তার মধ্যে এক অভাবনীয় দৃঢ়তা এসে গিয়েছিল। রিকশা থেকে নেমে যখন তিনি নিজের বাংলোর গেটে পা রাখলেন, তখন সেই বাড়ির পুরনো বিষণ্ণ নীরবতা যেন উধাও হয়ে গিয়েছিল। এই বাড়িতে এখন একজন শোকাহত মায়ের নয়, বরং একজন অত্যন্ত বুদ্ধিমান এবং দূরদর্শী নারীর পা পড়েছিল। লীলাবাই সোজাসুজি স্বামীর পুরনো অফিসে গিয়ে পৌঁছলেন। কলকাতার স্বনামধন্য গার্মেন্টস এক্সপোর্ট কনসালটেন্ট প্রয়াত সুব্রত রায়চৌধুরী। কলকাতার এক্সপোর্ট মার্কেটের সুব্রতর কথা মানেই ছিল আইন, কিন্তু দুনিয়া শুধু সুব্রতর প্রতিপত্তিটাই দেখতে পেত। তার পেছনের আসল মস্তিষ্কটি কার ছিল তা শুধু সুব্রত আর তার গুটি কয়েক ক্লায়েন্টরাই জানতেন। সেই বুদ্ধিমত্তা ছিলেন লীলা রায়চৌধুরী। স্বামীর কোটি টাকার ব্যবসার সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ট্যাক্স প্ল্যানিং, জটিল আইনি চুক্তি আর বিনিয়োগের সিদ্ধান্তগুলো লীলাবাই একাই সামলাতেন। সুব্রত কোর্টে আর মিটিংয়ে যে যুক্তিগুলো পেশ করতেন, তার সমস্ত কাগজপত্র আর হিসেব নিকেশ লীলাবাইয়ের মাথা থেকেই আসত। অথচ সৌরভ আর মেঘা সবসময় ভাবত যে তাদের মা মানে শুধু ঠাকুর পুজো করা, পায়েস বানানো আর চেকে কিছু না পড়েই সই করে দেওয়া এক অশিক্ষিত পুরনো চিন্তাধারার বুড়ি। তাদের এই ভুল ধারণা এবার তাদের জন্য বেশ দামি সাব্যস্ত হতে চলেছিল। লীলাবাই সুব্রতর বড় কাঠের টেবিলে গিয়ে বসলেন। তিনি ড্রয়ার থেকে নিজের রূপলি রঙের ল্যাপটপটি বের করলেন, চোখের চশমাটা ঠিক করলেন আর ল্যাপটপ অন করলেন। স্ক্রিনের আলো তার মুখে পড়ল। তাকে একজন দক্ষ দাবাড়ুর মতো শান্ত আর তীক্ষ্ণ দেখাচ্ছিল। তিনি ব্যাংকের কর্পোরেট পোর্টালে লগ করলেন। সামনে সৌরভের নামে চালু থাকা সমস্ত স্ট্যান্ডিং ইনস্ট্রাকশনের তালিকা ভেসে উঠল। প্রতি মাসের ৫ তারিখে সৌরভের অ্যাকাউন্টে বাড়ির খরচের জন্য ১,৩০,০০০ টাকা জমা হতো। নাতি নাতনিদের স্কুল ফি আর মেঘার লাইফস্টাইলের খরচের জন্য আলাদা ৪০,০০০ টাকা যেত। মেঘা যে গোল্ড ক্রেডিট কার্ড দিয়ে শপিং মলে গিয়ে লাখ লাখ টাকার শপিং করত, সেই কার্ডটি লীলাবাইয়ের মূল অ্যাকাউন্টের সাথে যুক্ত একটা অ্যাড অন কার্ড ছিল। তোমাদের স্বাধীনতা চাইছিল তো? তাহলে এবার অর্থনৈতিক স্বাধীনতাটা অনুভব করো।
লীলাবাই নিজের মনেই বিড়বিড় করলেন। তার আঙুলগুলো কিবোর্ডে প্রচণ্ড দ্রুত গতিতে নড়াচড়া করল। একের পর এক ক্লিক হতে থাকল। ক্যান্সেল অটো ট্রান্সফার, ক্লিক। ব্লক অল সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ডস, ক্লিক। ফ্রিজ জয়েন্ট অ্যাকাউন্ট অ্যাক্সেস, ক্লিক। স্ক্রিনে লাল রঙে মেসেজ ভেসে উঠল, ট্রানজ্যাকশনস ক্যান্সেলড অ্যান্ড কার্ডস ব্লকড সাকসেসফুলি। আগামী 5 তারিখে সৌরভ আর মেঘা যখন তাদের মোবাইলে পেমেন্ট ডিক্লাইন্ডের ধাক্কাটি খাবে, এটি ছিল তারই প্রথম ধাপ। অর্থনৈতিক রাশ টেনে না ধরলে এই দাম্ভিক দম্পতিকে মাটিতে নামিয়ে আনা সম্ভব ছিল না। ল্যাপটপ বন্ধ করে লীলাবাই শটান উঠে দাঁড়ালেন। তিনি নিজের পার্স নিলেন এবং সোজাসুজি শ্যামবাজারে অ্যাডভোকেট অমিতাভ সেনের অফিসের দিকে রওনা হলেন। অ্যাডভোকেট সেন ছিলেন সুব্রতর পুরনো বন্ধু এবং রায়চৌধুরী পরিবারের আইনি উপদেষ্টা। তার অফিসটি পুরনো আইনি ফাইল আর বই দিয়ে ভর্তি থাকত। লীলাবাইকে হঠাৎ অফিসে আসতে দেখে উকিল সেন নিজেই চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। আরে বৌদি, আপনি হঠাৎ? আমাকে একটা ফোন করতেন, আমিই তো বাড়িতে চলে যেতাম। কি হয়েছে? আপনার চেহারা এমন দেখাচ্ছে কেন? অমিতাভ সেন চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন। লীলাবাই সামনের চেয়ারটিতে অত্যন্ত গাম্ভীর্যের সাথে বসলেন। তার চোখে এক ভাবলেশহীন দৃষ্টি ছিল। সেনদা, আজ আমি এখানে বৌদি হিসেবে আসিনি। আজ সুব্রত রায়চৌধুরীর বিজনেস পার্টনার আর ফিনান্সিয়াল ম্যানেজার আপনার কাছে এসছে। সৌরভ আর মেঘা চিরকালের জন্য হায়দ্রাবাদে চলে গেছে, সেটাও আমাকে না জানিয়ে। সেন অবাক হয়ে গেলেন। কি বলছেন? কিন্তু কালই তো আমি সৌরভের একটা মেল দেখলাম। হায়দ্রাবাদে সে একটি নতুন প্রপার্টি নিয়েছে। আমি তো ভেবেছিলাম আপনি সব জানেন। কিসের প্রপার্টি? লীলাবাইয়ের চোখ ছোট হয়ে এলো। অমিতাভ, আমার এই মুহূর্তেই পুরো ডিটেলস চাই। ওরা হায়দ্রাবাদে কোথায় থাকছে, প্রপার্টি কার নামে আছে, সব কিছু চেক করুন। উকিল সেন সঙ্গে সঙ্গে তার টিমকে কাজে লাগিয়ে দিলেন। আধা ঘন্টার মধ্যে হায়দ্রাবাদের স্থানীয় উকিল আর এজেন্টদের কাছ থেকে সমস্ত তথ্য সেনের টেবিলে এসে গেল। সেই তথ্য দেখা মাত্র সেনের মুখের রং উড়ে গেল। তিনি কাঁপা কাঁপা হাতে লীলাবাইয়ের দিকে তাকিয়ে বললেন, বৌদি, বিষয়টা অত্যন্ত গুরুতর। সৌরভ সেখানে কোনো প্রপার্টি কেনেনি। সে একটি অত্যন্ত হাইফাই লাক্সারি টাওয়ারে একটা ফ্ল্যাট ভাড়ায় নিয়েছে, যার মাসের ভাড়া 1.5 লক্ষ টাকা। তাতে গুরুত্ব কি আছে? ভাড়া হতে দাও, আমার টাকার ওপরেই তো লাফাচ্ছিল সে। না বৌদি, সমস্যা ভাড়ার নয়, উকিল সেন ঘাম মুছতে মুছতে বললেন। সেই ফ্ল্যাটের অ্যাগ্রিমেন্টে গ্যারেন্টার হিসেবে আপনার নাম আর আপনার বালিগঞ্জের বাংলোর প্রপার্টি দেখানো হয়েছে। যদি সৌরভ সেখানে ভাড়া বাকি ফেলে বা কোনো ক্ষতি করে, তাহলে সেই কোম্পানি সরাসরি আপনার বাংলো বাজেয়াপ্ত করতে পারে। লীলাবাই চমকে উঠলেন। কি? কিন্তু আমি তো এমন কোনো কাগজে সই করিনি, এটা কিভাবে সম্ভব? উকিল সেন একটি কাগজ সামনে রাখলেন। 2019 সালে সৌরভ আপনাকে কলকাতার প্রপার্টি ট্যাক্স এবং কিছু পুরনো গাড়ির পাসিংয়ের কাজের জন্য একটি জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি দিতে বাধ্য করেছিল, মনে আছে? সেই পাওয়ার অফ অ্যাটর্নির ড্রাফট এমন চালাকির সাথে বানানো হয়েছিল যে তার ব্যবহার আর্থিক জামিনদার হওয়ার জন্যও করা যেতে পারত। সৌরভ সেই পুরনো কাগজপত্রের অপব্যবহার করে আপনার অজান্তেই আপনার সম্পত্তি বাজিতে লাগিয়েছে। বৌদি, এটা স্পষ্টতই জালিয়াতি এবং ফৌজদারি অপরাধ। নিজের মাকেই সে ঠকিয়েছে। এটা শুনলে কোনো সাধারণ মা বুকে পাথর চেপে রাখত, আক্রোশ প্রকাশ করত। কিন্তু লীলা রায়চৌধুরীর মুখে এক অত্যন্ত ঠান্ডা এবং নিষ্ঠুর হাসি ফুটে উঠল, যেন কোনো বাঘিনী তার শিকারের নিখুঁত রাস্তা পেয়ে গেছে। চমৎকার, খুবই চমৎকার, লীলাবাই বললেন। তার গলা কাঁচের মতো ধারালো হয়ে গিয়েছিল। তার মানে আমার অশিক্ষিত ছেলে আমার সাথেই দাবা খেলেছে? তাহলে অমিতাভ, আমাকে এই মুহূর্তেই সেই লিজ এগ্রিমেন্ট এবং সেই পাওয়ার অফ অ্যাটর্নি নাল অ্যান্ড ভয়েড, অর্থাৎ বাতিল করতে হবে। হায়দ্রাবাদের সেই প্রপার্টির মালিককে এবং কোম্পানিকে জরুরি ভিত্তিতে আইনি নোটিশ পাঠান। তাদের বলুন যে আমার নামের এবং জাল সইয়ের অপব্যবহার করা হয়েছে। আমি কোনো গ্যারান্টি নিইনি। যদি তারা 48 ঘণ্টার মধ্যে ওখান থেকে তাড়িয়ে না দেয়, তবে আমি তাদের বিরুদ্ধেও জালিয়াতিতে জড়িত থাকার মামলা দায়ের করব। উকিল সেন চশমা খুললেন। তার মনে হল যেন সুব্রত রায়চৌধুরী সামনে বসে আছেন। হ্যাঁ বৌদি, আমি এখনই নোটিশ ড্রাফট করছি। তাদের 48 ঘণ্টার মধ্যে ঘর খালি করতে হবে। তারা রাস্তায় এসে পড়বে। দাঁড়ান, আরও একটা জিনিস বাকি আছে। লীলাবাই চেয়ার থেকে উঠতে উঠতে বললেন, ওই যে কালো টয়োটা এসইউভি নিয়ে গেছে না, সেই গাড়িটা সৌরভের নামে নেই। সেটা রায়চৌধুরী কনসালটেন্সির কোম্পানির নামে রেজিস্টার করা আছে। কোম্পানি বোর্ডের লিখিত অনুমতি ছাড়া কোম্পানির গাড়ি রাজ্যের বাইরে নিয়ে যাওয়া চুরি এবং বিশ্বাসভঙ্গের অপরাধ। ফাইন্যান্স কোম্পানিকে এবং রিকভারি এজেন্টদের এখনই ফোন করুন। হায়দ্রাবাদে গাড়ি যেখানেই দেখা যাবে সেখান থেকে টো করে নিয়ে আসতে বলুন। আমার গাড়ি আমার ফেরত চাই।
উকিল সেন হতবাক হয়ে লীলাবাইয়ের দিকে তাকালেন। তার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। এক মা নিজের ছেলের অহংকার এবং ঔদ্ধত্যকে পুরোপুরি পিষে ফেলার নিখুঁত আইনি পরিকল্পনা মাত্র কয়েক মিনিটের মধ্যে তৈরি করে ফেলেছিল। বৌদি, আপনি যা করছেন তারপর তাদের কাছে না থাকার ঘর বাঁচবে, না ঘোড়ার জন্য গাড়ি, না পকেটে টাকা। আপনি নিশ্চিন্ত হয়েই তো সব করছেন। সেন শেষবারের মতো নিশ্চিত হয়ে নিলেন। লীলাবাই নিজের পার্সের চেন লাগালেন, চোখের চশমা আরও একবার ঠিক করলেন এবং অত্যন্ত দৃঢ় গলায় বললেন, অমিতাভ, জন্ম আমি দিয়েছি, তাই তার যোগ্যতা আর লোভের খিদে আমার ভালোভাবেই জানা আছে। তার হাওয়ায় ওড়ার খুব শখ হয়েছিল না, এবার তাকে মাটিতে আছড়ে পড়া দেখার সময় এসেছে। নোটিশ আজই যেতে হবে। এইটুকু বলে লীলা রায়চৌধুরী সেই অফিস থেকে অত্যন্ত রুয়াবের সাথে বাইরে বেরোলেন। তার হিলের আওয়াজ সেই শান্ত অফিসে কোনো বিপদের ঘণ্টার মতো বাজছিল। এখন শুধু হায়দ্রাবাদ থেকে আসা সেই প্রথম চিৎকারের অপেক্ষা করতে হবে। হায়দ্রাবাদের সেই অত্যন্ত পশ এবং কোলাহলপূর্ণ ইনক্স মল। উইকেন্ডের দিন হওয়ার কারণে মলে উচ্চবিত্ত লোকেদের প্রচুর ভিড় ছিল। সৌরভ এবং মেঘা মলের একটি অত্যন্ত দামি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের শোরুমে কেনাকাটা করছিল। কলকাতা থেকে পালিয়ে আসার কোনো অনুশোচনা বা অপরাধবোধ তাদের মুখে ছিল না। উল্টে মায়ের টাকায় ফুর্তি করার এবং তাকে বোকা বানানোর একটা অহংকার দুজনের আচরণ থেকে উপচে পড়ছিল। মেঘা নিজের জন্য গুচ্চির 2টো দামি হ্যান্ডব্যাগ এবং ডিজাইনার পোশাক এবং সৌরভের জন্য 2টো ব্র্যান্ডেড ঘড়ি নিয়েছিল। রুদ্র এবং মায়া সেখানে খেলনার দোকানে ছিল। কেনাকাটা শেষ হবার পর মেঘা খুব চাল দেখিয়ে বিলিং কাউন্টারে এলো। সেলসম্যান হাসি মুখে বিল বানালো। স্যার, ইয়োর টোটাল 40,000 অনলি, সেলসম্যান নম্রভাবে বলল। সৌরভ অত্যন্ত রুয়াবের সাথে নিজের পকেট থেকে সেই গোল্ড ক্রেডিট কার্ডটা বের করল এবং সেলসম্যানের হাতে দিল। এটা সেই কার্ডটাই ছিল যার বিল প্রতি মাসে লীলাবাইয়ের অ্যাকাউন্ট থেকে দেওয়া হতো। সেলসম্যান কার্ড সোয়াইপ করল এবং পিন দিতে বলল। সৌরভ পিন দিল। কিছু সেকেন্ড মেশিনটা প্রসেস করল এবং হঠাৎ একটা লাল আলো জ্বলে উঠল। বিপ বিপ এমন আওয়াজ এলো। সরি স্যার, ইয়োর কার্ড ইজ ডিক্লাইন্ড, সেলসম্যান বলল। সৌরভের মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল। মেঘা ভুরু কুচকাল। আরে, নেটওয়ার্ক ইস্যু হবে, অন্য কার্ড দে, সে বিরক্ত হয়ে বলল। সৌরভ নিজের নামের অন্য ক্রেডিট কার্ড দিল। সেলসম্যান সেটাও সোয়াইপ করল। আবার সেই একই আওয়াজ, ডিক্লাইন্ড। এবার তবে শোরুমের অন্যান্য খদ্দেররা সৌরভ এবং মেঘার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতে শুরু করেছিল। সৌরভ ঘামতে শুরু করেছিল। তার অহংকারে আঘাত লাগছিল। এটা কিভাবে সম্ভব? আমার অ্যাকাউন্টে লাখো টাকা আছে। দাঁড়ান, আমি মোবাইল অ্যাপে চেক করছি। কথা বলে সৌরভ কাঁপা কাঁপা হাতে মোবাইল বের করল এবং ব্যাংকের অ্যাপ খুলল। অ্যাপ খুলতেই মোবাইলের স্ক্রিনে লাল অক্ষরে একটা মেসেজ ঝলমল করে উঠল। ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ফ্রিজড বাই দ্য প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার, অল লিঙ্কড কার্ডস আর ব্লকড। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট প্রধান অ্যাকাউন্টধারী ফ্রিজ করে দিয়েছেন, সমস্ত কার্ড ব্লক করা হয়েছে। সৌরভের পায়ের তলার মাটি সরে গেল। তার শ্বাস আটকে গেল। মা, সেই অশিক্ষিত এবং সরল মা এক ঝটকায় টাকার কল বন্ধ করে দিয়েছিল। এটা কিভাবে সম্ভব? সে ল্যাপটপ কিভাবে খুলল? সৌরভ, কি হলো? তাড়াতাড়ি পেমেন্ট করো না, লোক দেখছে আমাদের দিকে। কতটা ইনসাল্টিং এটা! মেঘা দাঁতে দাঁত চেপে নিচু গলায় চেঁচিয়ে উঠল। সৌরভ কিছু বলতো, ততক্ষণে মেঘার ফোন বেজে উঠল। পার্কিং থেকে তাদের ড্রাইভারের ফোন ছিল। সে ফোন ধরল এবং ওপাশের কথা শুনে তার মুখের রং পুরোপুরি ফ্যাকাশে হয়ে গেল। তার হাত থেকে ফোনটা নিচে পড়তে পড়তে বাঁচল। সৌরভ, গাড়ি! আমাদের টয়োটা। মেঘার গলায় আর কোনো ঔদ্ধত্য ছিল না, বরং এক ভয়ঙ্কর ভয় এবং কাঁপুনি ছিল। কি হলো গাড়ির? সৌরভ বিরক্ত হয়ে জিজ্ঞেস করল। পার্কিংয়ে কিছু গুন্ডা লোক এসেছে, ফাইন্যান্স কোম্পানির লোক। তারা আমাদের গাড়ি বাজেয়াপ্ত করে নিয়ে যাচ্ছে। ড্রাইভার তাদের থামানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। তারা বলছে গাড়ি রাজ্যের বাইরে আনার কেস হয়েছে। মেঘা একেবারে মলের ভেতরে জোরে জোরে চিৎকার করছিল। সৌরভ বিলিং কাউন্টারের কাপড়গুলো ওভাবেই ফেলে রাখল এবং সে দৌড়ে বেসমেন্ট পার্কিংয়ের দিকে ছুটল। মেঘা তার পিছনে দৌড়চ্ছিল। পার্কিংয়ে পৌঁছতেই সে দেখল যে একটা বড় রিকভারি ট্রাকের উপর তাদের ধবধবে কালো কোটি টাকার টয়োটা কার তোলা হচ্ছিল। এই থামুন, আমার গাড়িতে কেন হাত দিচ্ছেন? পুলিশ কমপ্লেন করব আমি! সৌরভ চিৎকার করতে করতে রিকভারি এজেন্টের দিকে তেড়ে গেল। সেই এজেন্ট অত্যন্ত ঠান্ডা মাথায় সৌরভের বুকে হাত লাগিয়ে তাকে পেছনে ধাক্কা দিল এবং পকেট থেকে একটা আইনি কাগজ তার মুখে ছুঁড়ে মারল। পড়তে পারেন সাহেব, এই গাড়িটা আপনার বাপের নয়, বরং রায়চৌধুরী কনসালটেন্সির। কোম্পানির মালকিন শ্রীমতী লীলা রায়চৌধুরী আজ সকালেই গাড়ি চুরি যাওয়ার এবং বেআইনিভাবে রাজ্যের বাইরে নিয়ে আসার পুলিশে অভিযোগ দায়ের করেছেন। আমাদের কাছে কোর্টের অর্ডার আছে
গাড়ি বাজেয়াপ্ত করার। সরুন, না হলে আপনাদেরও পুলিশের হাতে তুলে দেব। সৌরভ কাগজটা পড়ছিল এবং তার চোখ কপালে উঠেছিল। তার অহংকার, তার সেই দম্ভ এবার চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আধ ঘণ্টা আগে সে হায়দ্রাবাদের একজন বড়লোক এবং সফল মানুষ ছিল, আর এখন তার পকেটে 1 টাকাও ছিল না, আর চড়ার জন্য নিজের গাড়িটাও বাঁচেনি। সৌরভ, এসব কি হচ্ছে? মা, এসব হঠাৎ সে অ্যাকাউন্ট কিভাবে ফ্রিজ করল? মেঘা ভয়ে কেঁদে ফেলেছিল। তুমি চুপ করো মেঘা, এসব তোমার তাড়াহুড়ো এবং ঔদ্ধত্যের ফল। আমি এক্ষুনি মাকে ফোন করছি। বুড়ির মাথা খারাপ হয়ে গেছে, আর কিছু না। সে কি ভেবেছিল 2 পয়সা বন্ধ করে আর গাড়ি টেনে নিয়ে সে আমাকে ভয় দেখাবে? দিদিকে বলছি এবার। সৌরভ রাগে ফুসফুসতে মোবাইল বের করল এবং লীলাবাইয়ের নাম্বার ডায়াল করল। ওদিকে কলকাতায় বালিগঞ্জের বাংলোতে লীলাবাই অত্যন্ত শান্তভাবে নিজের সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন। ফোনের রিং বেজে উঠল। স্ক্রিনে সৌরভ নামটা জ্বলে উঠল। লীলাবাইয়ের মুখে এক অত্যন্ত ঠান্ডা, নিষ্ঠুর এবং বিজয়ী হাসি ফুটে উঠল। তিনি ফোনের রিং পুরো বাজতে দিলেন এবং একেবারে শেষ মুহূর্তে ফোন ধরলেন। বলো সৌরভ রায়চৌধুরী। লীলাবাইয়ের গলার আওয়াজ, বাপরে, এটা তো সেই স্নেহময়ী, সহজ সরল মায়ের গলা ছিলই না। এই গলা কোনো কর্পোরেট কোম্পানির অত্যন্ত স্ট্রিক্ট বসের ছিল, যে নিজের অপরাধী কর্মচারীকে হাতে নাতে ধরার পর কথা বলে। ওপাশ থেকে সৌরভ রাগে গর্জে উঠল। মা, কি পাগলামো শুরু করেছ এটা তুমি এই বয়সে? আমার সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেন ফ্রিজ করেছ তুমি? আর ওই মলে আমার কার্ড ডিক্লাইন হলো, আমার কতটা ইনসাল্ট হলো তোমার কোনো ধারণা আছে? আর পার্কিং থেকে আমার গাড়ি কোথাকার কিছু গুন্ডা তুলে নিয়ে গেল, তোমার কি কোনো মাথা আছে না নেই? তুমি আমারই গাড়ি চুরির কমপ্লেন করছো? লীলাবাই অত্যন্ত শান্তভাবে এবং ধারালো শব্দে বললেন, তোর গাড়ি? সৌরভ, তুই MBA পাশ করেছিস, কিন্তু কাগজপত্র পড়তে ভুলে গেছিস মনে হচ্ছে। আরসি বুকে কার নাম আছে? কোম্পানির। তুই সেটা চুরি করে রাজ্যের বাইরে নিয়ে গেছিস। আমি শুধু আমার প্রপার্টি রিকভার করেছি। আর তোর অ্যাকাউন্ট, ওই টাকা আমার। তোর স্বাধীনতা চাইছিল না? তাহলে এবার বেঁচে দেখ, আমার টাকা ছাড়া। সৌরভ ঘাবড়ে গেল। মায়ের এত আইনি জ্ঞান কবে থেকে এলো? ততক্ষণে মেঘা সৌরভের হাত থেকে ফোন ছিনিয়ে নিল। তার গলা অত্যন্ত উদ্ধত এবং কর্কশ ছিল। ও শাশুড়িমা, ভীমরতি ধরেছে নাকি আপনার? আপনার ছেলে এত বড় পদে চাকরি করছে আর আপনি তাকে মল থেকে তাড়িয়ে দিচ্ছেন? ভিখারি বানাতে নেমেছেন নাকি? নিজের রক্তের আর নাতি নাতনিদের তো অন্তত লজ্জা করুন। বাচ্চারা ওখানে গাড়িতে বসার অপেক্ষা করছিল, তাদের আপনি রাস্তায় দাঁড় করিয়ে দিলেন। আপনি মা না কসাই? মেঘার এই কথা শুনতেই লীলা রায়চৌধুরীর ভেতরের আগ্নেয়গিরি উথলে উঠল, কিন্তু তার গলা বরফের মতোই ঠান্ডা রইল। নাতি নাতনিদের চিন্তা? হ্যাঁ মেঘা, নাতি নাতনিদের চিন্তা আমাকে শেখাচ্ছিস তুই? লীলাবাইয়ের গলা এবার চাবুকের মতো আছড়ে পড়ল। কাল যখন আমি ভাড়ার ফ্ল্যাটে গিয়েছিলাম, সেই ডাস্টবিনে আমি আমার নাতির ওই হলুদ মাফলারটা পড়ে থাকতে দেখলাম, যে মাফলারটা আমি আমার বাতের ব্যথার পরোয়া না করে 1 মাস ধরে রাত জেগে বুনেছিলাম। ওই মাফলার যখন তুই জঞ্জালে ফেলেছিলি, মেঝে মোছার কাজে লাগিয়ে আবর্জনায় ফেলেছিলি, তখন তোর হাত কাঁপেনি? তখন তোর নাতি নাতনিদের কথা মনে পড়েনি? যে হাতে আমি তোকে খাইয়েছি, সেই হাতে বানানো দুর্গাপুজোর খাবার, পায়েস, সন্দেশ তুই পচা খাবারের সাথে জঞ্জালে ফেলেছিলি? তখনই মেঘা, ঠিক সেই মুহূর্তেই এই লীলা রায়চৌধুরীর মনের ভেতরের মা আর শাশুড়ি চিরতরে মরে গিয়েছিল। এখন আপনারা কোনো মায়ের সাথে নয়, বরং রায়চৌধুরী কনসালটেন্সির ফিনান্সিয়াল ম্যানেজারের সাথে কথা বলছেন। আর আমার কোম্পানির সাথে জালিয়াতি করা কাউকে আমি ছাড়ি না। ওপাশে মেঘা এবং সৌরভের মুখের জল শুকিয়ে গেল। মা ভাড়ার ফ্ল্যাটে গিয়েছিল? সে ওই মাফলার আর জঞ্জাল দেখেছে? মেঘার হাত পায়ে কাঁপুনি ধরল। সে কি বলবে ভেবে পাচ্ছিল না। মা, মা, আমার কথা শোন। সৌরভ এবার কাকুতি মিনতি করতে শুরু করেছিল। ওসব ভুল করে হয়ে থাকবে। আমরা ঘর শিফট করার তাড়াহুড়োয় ছিলাম। তুই প্লিজ অ্যাকাউন্ট চালু করে দে, আমাদের কাছে ক্যাশ নেই। ক্যাশ নেই? তাহলে ওই 1.5 লাখের লাক্সারি ফ্ল্যাট কিভাবে ভাড়ায় নিলি রে সৌরভ? লীলাবাই তার শেষ এবং সবচেয়ে বড় বোমাটা ফেললেন। তুই কি ভেবেছিলি তুই আমার 2019 সালের পাওয়ার অফ অ্যাটর্নির অপব্যবহার করে আমার জাল সই করে আমাকে গ্যারেন্টার বানাবি আর আমি টেরও পাব না? নিজের মায়ের সাথে জালিয়াতি করেছিস তুই। অ্যাডভোকেট সেন তোর এই সমস্ত ফ্রড ফাঁস করেছেন। আর সৌরভ রায়চৌধুরী, ভালো করে কান খুলে শোন। লীলাবাইয়ের শ্বাস একটু বেড়ে গিয়েছিল, কিন্তু শব্দের জোর এক বিন্দুও কম হয়নি। আমার উকিল হায়দ্রাবাদের সেই বাড়ির মালিককে এবং লিজ কোম্পানিকে ফ্রড এবং ফরজারির আইনি নোটিশ পাঠিয়েছেন।
আমার গ্যারেন্টি আমি বাতিল করেছি। এর অর্থ ঠিক ৪৮ ঘন্টার মধ্যে সেই বাড়ির মালিক তোমাদের ওই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তোমাদের কাছে না টাকা আছে, না গাড়ি আছে, আর কাল তোমাদের কাছে থাকার ঘরও থাকবে না। ইউ আর অন দ্য স্ট্রিট নাও। মা, মা, এমন করিস না। রুদ্র আর মায়ার তো অন্তত, সৌরভ কাঁদতে শুরু করেছিল। আমার নাতি নাতনিদের মাঝখানে আনবি না। তারা যদি এই শাস্তি ভোগ করে তবে তার পাপ তোমাদের মাথায়, আমার নয়। আর হ্যাঁ, এরপর থেকে এই নাম্বারে ফোন করবি না। আইনি ভাষায় উত্তর অ্যাডভোকেট সেনের কাছ থেকে পেয়ে যাবি। হ্যাভ এ নাইস ডে মিস্টার অ্যান্ড মিসেস রায়চৌধুরী। কথা বলে লীলাবাই ফোন কেটে দিলেন এবং ফোন চিরতরে সুইচ অফ করে দিলেন। হায়দ্রাবাদের ইনক্স মলের সেই বেসমেন্ট পার্কিংয়ে সৌরভ এবং মেঘা কোনো মূর্তির মতো দাঁড়িয়েছিল। তাদের আশেপাশ দিয়ে লোকেদের বিলাসবহুল গাড়ি যাচ্ছিল, কিন্তু তাদের পায়ের তলার মাটি তবে সরে গিয়েছিল, যার সমস্ত ক্রেডিট এবং ডেবিট কার্ড প্লাস্টিকের অকেজো টুকরোর মতো হয়ে গিয়েছিল। মলের ভেতরে নেওয়া সেই গুচ্চির ব্যাগ আর ডিজাইনের জামাকাপড় ওখানেই কাউন্টারে ফেলে রেখে তাদের আক্ষরিক অর্থেই চোরের মতো বাইরে বেরিয়ে আসতে হয়েছিল। এবার বাড়ি যাব কি করে? মেঘা কাঁদ কাঁদ গলায় জিজ্ঞেস করল। গাড়ি ফাইন্যান্স কোম্পানি টেনে নিয়ে গিয়েছিল এবং ক্যাব বুক করার জন্য অ্যাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্কড করা পেমেন্ট ডিক্লাইন হয়ে যাচ্ছিল। শেষে পকেটে পড়ে থাকা কিছু খুচরো পয়সা দিয়ে তারা একটা সাধারণ অটোরিকশা ধরল। যে মেঘার এসি গাড়ি ছাড়া ঘোরার অভ্যেস ছিল না, সে আজ হায়দ্রাবাদে ট্রাফিকের মধ্যে ধুলো আর গরমে রিকশায় বসেছিল। রুদ্র এবং মায়া, যারা এই সমস্ত ঘটনার কোনো অর্থই বুঝতে পারছিল না, তারা খিদায় এবং গরমে কাঁদছিল। কোনো মতে তারা তাদের সেই লাক্সারি টাওয়ারের গেটে পৌঁছাল। লেক ভিউ নামের সেই অতি পশ এবং দামি সোসাইটির এলাকা। রিকশা গেটে থামতেই সেখানকার নিরাপত্তারক্ষী তাদের রোজকার মতো স্যালিউট ঠুকল না, বরং হাত দিয়েই থামার ইশারা করল। স্যার, ম্যানেজার সাহেব আপনাদের সরাসরি ক্লাবের অফিসে ডেকেছেন। ফ্ল্যাটের মালিক মিস্টার রেড্ডি সেখানে আপনাদের অপেক্ষা করছেন। সিকিউরিটি গার্ড অত্যন্ত রুক্ষ ভাষায় বলল। সৌরভের পেটের ভেতর ভয়ে মোচড় দিয়ে উঠল। সে এবং মেঘা ভয় পেতে পেতে ম্যানেজারের কেবিনে গেল। ভেতরে পা রাখতেই মিস্টার রেড্ডি অত্যন্ত রাগে তার দিকে তেড়ে এলেন। মিস্টার রায়চৌধুরী, হোয়াট ইজ দিস ননসেন্স? রেড্ডি আইনি নোটিশটা সৌরভের মুখের ওপর ছুঁড়ে মারলেন। আপনাদের মায়ের উকিলের তরফ থেকে এই নোটিশ এখনই ইমেলে এসেছে। আপনারা লিজ এগ্রিমেন্টে আপনাদের মায়ের গ্যারেন্টার হিসেবে যে সই দিয়েছিলেন সেটা জাল ছিল। আপনারা পাওয়ার অফ অ্যাটর্নির অপব্যবহার করেছেন। দিস ইজ পিওর ফ্রড। সৌরভ ঘাম মুছতে মুছতে বলল, স্যার তেমনটা নয়, আমাদের মধ্যে কোনো ফ্যামিলি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি সব ক্লিয়ার করে দিচ্ছি। শাট আপ! রেড্ডি গর্জে উঠলেন। তার গলা এবার কেবিনের বাইরে দাঁড়িয়ে থাকা অন্যান্য বাসিন্দারাও শুনতে পাচ্ছিল। লোকেদের সামনে সৌরভ এবং মেঘার আক্ষরিক অর্থেই পঞ্চনামা হচ্ছিল। আপনাদের মতো ফ্রড লোক আমি আমার সোসাইটিতে ১ মিনিটও রাখব না। আমি আপনাদের কোনো অজুহাত শুনতে চাই না। আমি এখনই পুলিশে কমপ্লেন করতে পারি, কিন্তু আপনারা ফ্যামিলিওয়ালা মানুষ, তাই ছেড়ে দিচ্ছি। ইউ হ্যাভ এক্স্যাক্টলি 48 আওয়ার্স। আপনাদের কাছে ঠিক ৪৮ ঘণ্টা আছে। পরশু সন্ধ্যের আগে আমার ফ্ল্যাট খালি করুন আর এখান থেকে বিদে হন, না হলে আপনাদের মালপত্র আমি নিজে সিকিউরিটি দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেব। মেঘা কাঁদতে কাঁদতে রেড্ডিরও হাত ধরার চেষ্টা করল। স্যার প্লিজ, আমাদের সাথে ছোট বাচ্চা আছে, আমাদের একটু সময় দিন। কিন্তু রেড্ডি অত্যন্ত তিরস্কারের সাথে তাকে সরিয়ে দিলেন এবং সেখান থেকে চলে গেলেন। লবির লোকেরা তাদের দিকে অপরাধীর মতো তাকাচ্ছিল। কাল পর্যন্ত এই সোসাইটিতে নিজেদের দম্ভ দেখানো সৌরভ এবং মেঘা আজ মাথা নিচু করে অপমানিত হয়ে নিজেদের ফ্ল্যাটে এলো। ঘরে আসতেই মেঘা মাটিতে লুটিয়ে পড়ল এবং সে মাথায় হাত দিয়ে চিৎকার করে কেঁদে উঠল। এসব তোমার ওই বুড়ির জন্য হয়েছে সৌরভ। পাগল হয়ে গেছে সে। নিজের ছেলেকে রাস্তায় আনতে তার একটুও লজ্জা করল না। এখন আমরা কোথায় যাব? পকেটে একটা ফুটো কড়িও নেই, থাকার ঘর নেই, কাল খাবো কি আমরা? মেঘা আক্রোশ আর রাগে ফুঁসছিল। সৌরভ শান্ত ছিল, কিন্তু তার মাথায় এখন একটা ভয়ঙ্কর এবং কালো চিন্তা শুরু হয়েছিল। অসহায়তা মানুষকে কোন স্তরে নিয়ে যায় তার সে এখন জীবন্ত উদাহরণ হয়ে উঠছিল। তার ভেতরের সেই সুশিক্ষিত ছেলে এবার সে পুরোপুরি মরে গিয়েছিল এবং তার জায়গা একজন অপরাধী নিয়েছিল। তুমি চুপ করো মেঘা, আমি দেখছি কি করতে হবে, তার মনে হল। সে সব অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, তার মানে সে জিতে গেছে। আমি তাকে ছাড়ব না, এই বলে বিড়বিড় করে সৌরভ নিজের ল্যাপটপ খুলল। তার মনে পড়ল যে লীলাবাইয়ের প্রধান অ্যাকাউন্টের মানে রায়চৌধুরী কনসালটেন্সির প্রধান বিজনেস অ্যাকাউন্টের পুরনো লগইন আইডি এবং পাসওয়ার্ড তার জানা ছিল।
কয়েক বছর আগে লীলাবাই অসুস্থ থাকার সময় তিনি সৌরভকে সেটা দিয়ে একটি ট্রানজ্যাকশন করতে বলেছিলেন। সৌরভ ল্যাপটপে ব্যাংকের পোর্টাল খুলল, তার হাত কাঁপছিল, কপাল থেকে ঘামের ধারা বইছিল। সে এখন নিজের মায়ের অ্যাকাউন্টের ওপরই সাইবার হামলা করছিল। সে ইউজার আইডি দিল, পুরনো পাসওয়ার্ড দিল। মাই গড, প্লিজ লগ ইন হতে দাও। একবার যদি এর থেকে ৫০ লক্ষ টাকা আমি অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই তাহলে সব ঠিক হয়ে যাবে। সে মনে মনে প্রার্থনা করছিল। সে ৫০ লক্ষ টাকার অঙ্ক বসালো এবং ট্রান্সফার বাটনে ক্লিক করল। কিন্তু এদিকে সৌরভের চাল দেওয়ার আগেই কলকাতায় লীলা রায়চৌধুরী দাবায় পুরো বাজিই পাল্টে রেখেছিলেন। গতকালই তিনি অ্যাডভোকেট সেনের পরামর্শ অনুযায়ী ব্যাংকের সমস্ত পাসওয়ার্ড, সিকিউরিটি কোয়েশ্চেন এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বদলে ফেলেছিলেন। সৌরভ এন্টার চাপতেই তার স্ক্রিনে অ্যাক্সেস ডিনাইড এমন লাল মেসেজ এলো এবং সেই মুহূর্তে কলকাতায় বালিগঞ্জের বাংলোতে ঠাকুরঘরের সামনে বসে থাকা লীলাবাইয়ের মোবাইলে একটা বড় বিপ আওয়াজ এলো। তিনি মোবাইল দেখলেন। ব্যাংকের হাই সিকিউরিটি অ্যালার্ট ছিল। আনঅথরাইজড লগ ইন অ্যাটেম্পট ডিটেক্টেড, আইপি অ্যাড্রেস, বড় অ্যামাউন্ট অ্যাটেম্পটেড ফর। লীলাবাইয়ের চেহারায় দুঃখ ছিল না, বরং এক ভয়ঙ্কর বাস্তবের অনুভূতি ছিল। তার নিজের ছেলে, যাকে তিনি রক্ত জল করে বড় করেছেন, সে এখন চোর হয়ে গিয়েছিল। টাকার লোভে সে মায়ের অ্যাকাউন্টে হাত সাফাই করতে বেরিয়েছিল। তিনি সেই এসএমএস এবং আইপি অ্যাড্রেসের স্ক্রিনশট সঙ্গে সঙ্গে অ্যাডভোকেট সেনকে ফরওয়ার্ড করলেন। কয়েক সেকেন্ডের মধ্যে সেনের ফোন এলো। বৌদি, দেখলাম আমি। এত আস্ত ৫০ লক্ষ টাকা ফ্রড করার চেষ্টা। সাপ শেষমেশ ফোঁস করেছে। এখন এটা আর পারিবারিক ঝগড়া নেই বৌদি, এটা গুরুতর সাইবার ক্রাইম এবং প্রতারণার অপরাধ। এটা নন বেলেবল অফেন্স। আমি এখনই সাইবার সেলে এর আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করছি। দায়ের করব অমিতাভ, কোনো দয়া মায়া দেখিও না। যে মানুষ জন্মদাত্রী মায়ের পকেট কাটতে পিছোপা হয় না, সে আমার ছেলে হতেই পারে না। সে এখন শুধু একজন অপরাধী। লীলাবাই অত্যন্ত কঠোরভাবে ফোন রাখলেন। ওদিকে হায়দ্রাবাদে সৌরভ বুঝতে পেরেছিল যে নিজের চাল ভেস্তে গেছে এবং এখন আমরা এক ভয়ঙ্কর জালে আটকে পড়েছি। মাকে যদি অ্যালার্ট গিয়ে থাকে তাহলে সে অবশ্যই পুলিশের কাছে যাবে। এই ভাবনায় তার ঘুম উড়ে গেল। এখন রেড্ডির ৪৮ ঘণ্টার জন্য অপেক্ষা করা বিপদের ছিল। পুলিশ যে কোনো সময় হানা দিতে পারত। মেঘা, প্যাকিং করা এখনই। সৌরভ চিৎকার করল। কি? কিন্তু আমাদের কাছে ৪৮ ঘণ্টা আছে। না, সময় নেই। পুলিশ চলে আসবে আমাদের ধরতে। আমি মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টা করেছিলাম এবং সেটা ব্লক হয়ে গেছে। আমাদের এখনই এখান থেকে পালাতে হবে। সৌরভ পাগলের মতো বাড়ির ব্যাগগুলো বাইরে বের করছিল। মেঘার পায়ের তলা থেকে মাটি সরে গেল। পুলিশ? নিজের মা নিজের ছেলেকে জেলে পুরবে? তার অহংকার এখন পুরোপুরি মাটিতে মিশে গিয়েছিল। সেই রাত ছিল তাদের জীবনের সবচেয়ে মর্মান্তিক এবং ভয়ঙ্কর রাত। যে বিলাসবহুল বাড়িতে তারা কাল পর্যন্ত রাজা রানীর মতো থাকত, সেই বাড়ি থেকে আজ রাতের অন্ধকারে তাদের চোরের মতো পালিয়ে যেতে হচ্ছিল। বাড়ির দামি ফার্নিচার, টিভি, মেঘার বড় বড় ড্রেস সব সেখানে ফেলে রেখে যেতে হলো। শুধু গায়ের কাপড় এবং সামান্য প্রয়োজনীয় জিনিস 2টি ব্যাগে গুজে তারা বেরিয়ে পড়ল। রুদ্র এবং মায়া ঘুম থেকে ওঠায় কাঁদছিল। মেঘা নিজের গলার সোনার চেনটা সন্ধেতেই এক স্থানীয় স্যাকরার কাছে বিক্রি করে কয়েক হাজার টাকা নগদ জমিয়েছিল, যাতে কলকাতার বাসের টিকিট কাটা যায়। রাত 2টা বেজেছিল। হায়দ্রাবাদের সেই লাক্সারি সোসাইটি শান্তিতে ঘুমাচ্ছিল। সৌরভ 2 হাতে ভারী ব্যাগ টানছিল। মেঘা এক হাতে মায়াকে কোলে নিয়েছিল এবং অন্য হাতে সে রুদ্রকে টানছিল। সিকিউরিটি গার্ড তাদের দিকে অত্যন্ত ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছিল। কাল পর্যন্ত এই গার্ডকেই মেঘা এই এদিকে আয় বলে তাচ্ছিল্য করে ডাকত। আজ সেই গার্ড তাদের পালিয়ে যাওয়ার মজা দেখছিল। কোনোমতে তারা সোসাইটির বাইরে বের হল। সেখান থেকে একটা রিকশা ধরে তারা হায়দ্রাবাদের ম্যাজেস্টিক বাসস্ট্যান্ডে এলো। সেই নোংরা ভিড় আর আবর্জনায় ভরা বাসস্ট্যান্ড, যেখানে বসার মতো ভালো বেঞ্চও ছিল না। মেঘা যে কালই ৭৫,০০০ টাকার শপিং করেছিল, সে আজ একটি নোংরা বেঞ্চে নিজের সন্তানদের বুকে জড়িয়ে ডুকরে কাঁদছিল। সৌরভ এসটি বাসের টিকিট কাটল। কলকাতাগামী সেই সাধারণ স্লিপারহীন লাল বাক্সের মতো বাসে তারা উঠল। বাস চলতে শুরু করল এবং সৌরভ চোখ বন্ধ করে নিল। সে এখন ভালোভাবেই বুঝে গিয়েছিল যে মায়ের ভালোবাসা এবং সরলতাকে সে জঞ্জাল ভেবে ছুঁড়ে ফেলেছিল। সেই মা মাত্র 2 দিনে তাকে তার কী যোগ্যতায় নামিয়ে এনেছিল। রবিবারের সকাল কলকাতায় রোজকার মতোই এক মনোরম এবং শান্ত সকাল হিসাবে আলোকিত হয়েছিল। বালিগঞ্জের রাস্তায় মর্নিং ওয়াকে যাওয়া এবং তাজা দুধ ও সংবাদপত্র আনা মানুষের নিত্যদিনের ভিড় শুরু হয়েছিল। কিন্তু সোয়ারগেট থেকে বালিগঞ্জের দিকে আসা একটি রিকশায় যেন এক ভয়ঙ্কর ঝড়ের আগের নীরবতা ঘনীভূত হয়ে বসেছিল। সারা রাত এসটি বাসের সেই লাল বাক্সে কষ্ট সহ্য করে ধাক্কা খেতে খেতে সৌরভ, মেঘা এবং তাদের 2টি সন্তান কলকাতায় পৌঁছেছিল।
কাল পর্যন্ত হায়দ্রাবাদের লাক্সারি মলে লক্ষ লক্ষ টাকা ওড়ানো এই দম্পতিকে আজ আক্ষরিক অর্থেই রাস্তার ভিখারির মতো দেখাচ্ছিল। মেঘার চুল উস্কো খুস্কো ছিল, চেহারার মেকআপ ঘামে এবং ধুলোয় কালো হয়ে গিয়েছিল, এবং চোখের নিচে সারা রাত না ঘুমানোর কারণে কালি পড়েছিল। সৌরভের অবস্থা তো তার চেয়েও খারাপ ছিল। কালকের পরা সেই দামি ডিজাইনার শার্ট এখন কুঁচকে গিয়েছিল, তাতে এসটি বাসের সিটের ধুলো বসেছিল, এবং তার চেহারা কোনো অপরাধীর মতো ফ্যাকাশে হয়ে গিয়েছিল। রুদ্র এবং মায়া, এই দুটি কচি প্রাণ খিদে এবং ভ্রমণের ক্লান্তিতে শুকিয়ে গিয়েছিল। রিকশা বালিগঞ্জের সেই প্রশস্ত রায়চৌধুরীদের বাড়ির বাইরে এসে থামল। পকেটে অবশিষ্ট থাকা শেষ কয়েকটি টাকা রিকশাওয়ালাকে দিয়ে সৌরভ এবং মেঘা ব্যাগ টেনে বাংলোর বড় লোহার গেটের কাছে এলো। এটা সেই গেট যেখান থেকে কয়েকদিন আগে তারা অত্যন্ত অহংকার নিয়ে এবং মাকে না বলে পালিয়ে গিয়েছিল। সৌরভ একটা বড় দীর্ঘশ্বাস ফেলল। অবশেষে বাড়ি এলাম আমরা। এই বিড়বিড় করে সে পকেট থেকে গেটের পুরনো চাবি বের করল এবং সেটা তালায় ঢোকাল। সে চাবি ঘোরানোর চেষ্টা করল, কিন্তু চাবি ঘুরলই না। সে আবার জোর দিয়ে দেখল, কিন্তু কোনো লাভ হল না। তার চোখ বড় বড় হয়ে গেল। সে মন দিয়ে দেখল, তখন সে বুঝতে পারল যে গেটের পুরনো তালা সেখানে ছিলই না, সেখানে একটি নতুন অত্যন্ত মজবুত পিতলের তালা লাগানো হয়েছিল। কি হলো? খোলো না তাড়াতাড়ি, বাচ্চারা খিদে ব্যাকুল হয়ে আছে, লোকজন দেখছে আমাদের দিকে। মেঘা বিরক্ত হয়ে বলল। তালা? মা তালা বদলে দিয়েছে মেঘা, আমার চাবি লাগছে না। সৌরভের গলা এখন কান্নায় ভেঙে আসছিল, তার পায়ের তলার মাটি আবার কেঁপে উঠল। এই শুনে মেঘার ধৈর্য পুরোপুরি ভেঙে গেল। কাল থেকে হওয়া অপমান, বাসের সেই ভয়ঙ্কর সফর এবং এখনই বন্ধ গেট, তার শরীরে যেন রাগের ভূত চেপে বসল। সে সেই লোহার গেটে 2 হাত দিয়ে জোরে জোরে ধাক্কা মারতে শুরু করল। মা, ও মা, দরজা খোলো! মেঘা আক্ষরিক অর্থেই রাস্তায় চিৎকার করছিল। বুড়ো বয়সে কি নাটক লাগিয়েছ? আমাদের ভেতরে নাও, বাচ্চারা এখানে বাইরে কাঁদছে। তার গলা এতটাই কর্কশ ছিল যে সকালের শান্তিতে পুরো গলিতে প্রতিধ্বনিত হল। আশেপাশের বাংলোর লোকেরা নিজেদের বারান্দা থেকে উঁকি দিয়ে দেখতে লাগল রায়চৌধুরীদের বৌমা রাস্তায় দাঁড়িয়ে তামাশা করছিল। কিছুক্ষণ পর বাংলোর সেই বড় খোদাই করা কাঠের দরজা খুলল। লীলাবাই অত্যন্ত শান্ত পায়ে বাইরে এলেন। তার পরনে রোজকার মতোই একটা ইস্ত্রি করা শাড়ি ছিল, এবং চেহারায় এমন এক নির্বিকার অভেদ্য ভাব ছিল যা দেখে যে কারোর গায়ে কাঁটা দেবে। তার পায়ে কোনো তাড়াহুড়ো ছিল না। তিনি ধীরে ধীরে হেঁটে এলেন এবং গেটের ভেতরের দিকে এসে দাঁড়ালেন। তার এবং সৌরভের মাঝে এখন সেই মজবুত লোহার গেট ছিল। মা, দেখছ কি? দরজা খোলো তাড়াতাড়ি, রাত থেকে কিছু খাইনি আমরা, আর এই তালা কেন বদলেছ তুমি? সৌরভ গেটের গরাদ ধরে কাকুতি মিনতি করে বলল। লীলাবাই তাদের দিকে অত্যন্ত ঠান্ডা এবং তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তার গলায় কালের মতো গর্জন ছিল। কারণ এই বাড়ি এখন আর তোমাদের নেই। মানে কি আমাদের নেই? মেঘা গেটের বাইরে থেকে ছটপট করে চিৎকার করে উঠল। তার সেই মিথ্যে রাগ এবং উদ্ধত ভাব এখনও যায়নি। এটা আমার স্বামীর বাড়ি, আপনার বাপের না। আপনি আমাদের কি বেদখল করবেন? কাল থেকে আমাদের যা কিছু ক্ষতি করেছেন না আপনি, গাড়ি তুলে নিয়ে গেছেন, আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন, সব সহ্য করেছি আমি, কিন্তু এখন বাড়াবাড়ি হয়ে গেছে। চুপচাপ গেট খুলুন, না হলে আমি এক্ষুনি পুলিশ ডাকব। লীলাবাইয়ের চেহারায় এক মৃদু উপহাসের হাসি ফুটে উঠল। পুলিশকে অবশ্যই ডাকো মেঘা, উল্টে তুমি আমার কষ্ট বাঁচাবে। গতকাল হায়দ্রাবাদ থেকে কেউ আমার প্রাইভেট ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে 50 লক্ষ টাকা চুরি করার চেষ্টা করেছে। আমার ছেলে যখন কলকাতা থেকে গিয়েছিল তখন সে অকৃতজ্ঞ ছিল, কিন্তু কাল সে একজন চোর এবং সাইবার ক্রিমিনাল হয়ে গেছে। সাইবার সেল কমপ্লেন ড্রাফট করে অ্যাডভোকেট সেনের টেবিলে তৈরি আছে, শুধু আমার সই বাকি। ডাকো পুলিশকে, দেখি কাকে ভেতরে ঢুকায় তারা। এই শুনতেই সৌরভের চেহারার অবশিষ্ট রক্ত উড়ে গেল। সে মাটিতেই হাঁটু গেড়ে বসে পড়ল। সেই 50 লক্ষ টাকা চুরির চেষ্টার কথা মা বুঝে গেছে। এখন তার কাছে বাঁচার জন্য কোনো রাস্তাই বাকি ছিল না। মা, আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমাকে হায়দ্রাবাদে থাকতে হবে না, আমরা সব ছেড়ে চলে এসেছি মা। পকেটে 1 টাকাও নেই, প্লিজ আমাদের ঘরে নাও মা, প্লিজ। সৌরভ এখন ছোট বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদছিল। কিন্তু লীলা রায়চৌধুরী এখন গলার পাত্র ছিলেন না। আমার বাড়িতে চোর এবং প্রতারকেদের জায়গা নেই। তোমরা আমার পিঠে খঞ্জর বিজিয়েছ, পাওয়ার অফ অ্যাটর্নির অপব্যবহার করে আমার নামেই লোন নিতে বেরিয়েছিলে। আর মেঘা, তুমি আমাকে জিজ্ঞেস করছো এটা আমার স্বামীর বাড়ি কি না? হ্যাঁ, এটা আমার স্বামীর বানানো বাড়ি, তোমার স্বামীর না। আমার স্বামীর এবং আমার সম্পত্তি এটা। তোমরা শুধু অন্যের তৈরি করা গর্তের সাপ। এই মা তোমাদের সবকিছু দিয়েছিল, তাকে তোমরা জঞ্জালের বালতিতে ফেলে দিয়েছিলে। সেই রুদ্রের মাফলার, সেই পুজোর খাবার যখন তুমি ডাস্টবিনে ফেলেছিলে মেঘা, তখনই এই বাড়ির দরজা তোমাদের জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে। মেঘার গলা এখন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল।
ভাড়ার ফ্ল্যাটের সেই জঞ্জাল মা দেখে নিয়েছে। এই শুনে তার মনে হচ্ছিল যেন মাটি তাকে গিলে নেয়। ঠিক তখনই গেটের বাইরে থেকে এক অত্যন্ত কাতর এবং ক্ষীণ আওয়াজ এলো। ঠাকুমা, ঠাকুমা, আমার খুব খুব খিদে পেয়েছে, আমার ঘুম পেয়েছে ঠাকুমা। মায়া এবং রুদ্র গেটের গড়াদের মধ্যে দিয়ে নিজেদের ছোট হাত ভেতরে ঠুকিয়ে কাঁদছিল। সেই মলিন শুকনো মুখগুলো দেখে লীলাবাইয়ের বুক কেঁপে উঠল। রাগ সৌরভ এবং মেঘার ওপর ছিল, কিন্তু এই ছোট ছোট প্রাণগুলোর ওপর নয়। তাদের বাবা মা অযোগ্য বেরিয়েছে, কিন্তু এই বাচ্চাদের রাস্তায় কেন মরতে ছাড়ব? লীলাবাইয়ের চেহারা একটু নরম হল। তিনি আঁচলে বাঁধা চাবি বের করলেন। সৌরভের চোখে এক আশার কিরণ জমল। লীলাবাই তালা খুললেন। গেট শুধু 2.5 থেকে 3 ফুট খুললেন। রুদ্র, মায়া, আয় তো বাচ্চা, ঠাকুমা তোমাদের জন্য গরম গরম পায়েস বানিয়েছে। লীলাবাই অত্যন্ত স্নেহে বাচ্চাদের ডাকলেন। বাচ্চারা দৌড়ে গেটের ভেতরে ঢুকে গেল এবং লীলাবাইয়ের কোমর জড়িয়ে ধরে কাঁদতে লাগল। লীলাবাই তাদের পিঠে স্নেহের হাত বুলিয়ে দিলেন। সৌরভ এবং মেঘা এই সুযোগ নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করল। মেঘা গেট ধাক্কা দিয়ে ভেতরে পা রাখল, কিন্তু সেই মুহূর্তেই লীলাবাই নিজের হাত বাড়িয়ে গেটে এমন এক মজবুত ব্রেক লাগালেন যে মেঘা সেখানেই থমকে গেল। লীলাবাইয়ের চোখ এখন কোনো বাঘিনীর মতো লাল টকটকে হয়ে গিয়েছিল। 1 পা, শুধু 1 পা যদি এই গেটের ভেতরে রাখো মেঘা, তাহলে মনে রেখো এখনই পুলিশকে ফোন করব এবং এই 50 লক্ষ টাকার নন বেলেবল ফ্রড কেসে তোমাদের দুজনেরই হাত করা না পড়ে থাকবে না। তোমাদের জামিনের জন্য কোনো উকিলও দাঁড়াবে না কলকাতায়। পিছিয়ে যাও। তার গলা কোনো করকরে বাজ পড়ার মতো ছিল। ভয়ে সৌরভ 2 পা পেছনে সরে গেল। তাদের চোখের সামনেই লীলাবাই সেই ভারী লোহার গেট অত্যন্ত নির্দয়ভাবে তাদের মুখের ওপর টেনে নিলেন। কড়াত করে এক আওয়াজ করে তিনি গেটে আবার সেই মজবুত তালা লাগিয়ে দিলেন। নিজের গর্ভের সন্তানকে রাস্তায় খোলা আকাশের নিচে ছেড়ে নিজের বাড়ির দরজা বন্ধ করে দিয়েছিলেন। সৌরভ এবং মেঘা এখন সেই গেড়ায়ের বাইরে রাস্তার ধুলোয় একে অপরের দিকে হতাশভাবে তাকিয়ে দাঁড়িয়েছিল। আজ তাদের অহংকার, তাদের সম্পত্তি, তাদের ঔদ্ধত্য সবকিছু সেই বন্ধ দরজার বাইরে জঞ্জালের মতো পড়েছিল। কর্মের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর আঘাত আজ তাদের মুখে এসে পড়েছিল। লোহার গেটের সেই কড়াত আওয়াজ সৌরভের কানে কোনো ফাঁসির শাস্তির মতো প্রতিধ্বনিত হতে লাগল। সামনের সেই বিশাল কাঠের দরজা চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল। ভেতরে তার সন্তানরা ছিল, তার শৈশব যে বাড়িতে কেটেছে সেই বাড়ি ছিল, আর তার চেয়েও গুরুত্বপূর্ণ হল তার সেই জন্মদাত্রী মা ছিল, যার ভালোবাসা সে টাকার এবং অহংকারের নেশায় পায়ের তলায় পিষে দিয়েছিল। সৌরভ সেখানেই বালিগঞ্জের সেই কলকাতার তপ্ত ফুটপাতে হাঁটু গেড়ে বসে পড়ল। সে নিজের 2 হাত মাথার ওপর রাখল এবং সে কোনো ছোট বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদতে লাগল। আশেপাশের বাংলোর দারোয়ান, রাস্তা দিয়ে যাতায়াত করা মানুষেরা এবং কাল পর্যন্ত যাদের সামনে সে আমি হায়দ্রাবাদে সেটেল হয়েছি বলে দম্ভ দেখাত, সেই প্রতিবেশীরা আজ সবাই মিলে তার এই ভিখারির মতো দশা চোখ বড় বড় করে দেখছিল। মেঘার অবস্থা তো তার চেয়েও ভয়ঙ্কর। কাল পর্যন্ত যার গায়ে লাখ টাকার গয়না এবং ডিজাইনার কাপড় থাকত, সে আজ ধুলো মাখা কোঁচকানো পোশাকে গেটে পিঠ ঠেকিয়ে অসাড় হয়ে নিচে বসেছিল। তার চোখের জলও এখন শুকিয়ে গিয়েছিল। তার সেই মিথ্যে অহংকার, সেই দম্ভ এখন পুরোপুরি মাটিতে মিশে গিয়েছিল। 15-20 মিনিট এভাবেই কেটে গেল। রাস্তার গরম বাড়ছিল। ঠিক তখনই গেটের ভেতর থেকে আবার একবার পায়ের আওয়াজ এলো। সৌরভ আশায় মাথা তুলে দেখল লীলাবাই আবার গেটের কাছে এসেছিলেন। তার চেহারায় রাগ ছিল না, বরং তার চেহারা কোনো বিচারপতির মতো অত্যন্ত কঠোর এবং স্থিতপ্রজ্ঞ ছিল। তিনি এবার গেট খুললেন না, বরং গেটের 2টো গড়াদের মধ্যে দিয়ে একটি খয়েরি রঙের মোটা ফাইল এবং একটি পেন সৌরভের দিকে এগিয়ে দিলেন। কেঁদে কিছু পাওয়া যাবে না সৌরভ। তোমার কুমিরের কান্না দেখে গলে যাওয়ার মতো সেই পুরনো বোকা লীলা আর এই জগতে বেঁচে নেই। এটা নাও এবং পড়ে দেখো। লীলাবাইয়ের গলা বরফের মতো ঠান্ডা ছিল। সৌরভ কাঁপা হাতে সেই ফাইল খুলল। তাতে অ্যাডভোকেট সেনের তৈরি করা এক অত্যন্ত আইনি চুক্তি ছিল। প্রথম পাতায় স্পষ্ট অক্ষরে লেখা ছিল, ডিড অফ রেলিংকুইশমেন্ট অ্যান্ড কাস্টাডি অ্যাগ্রিমেন্ট। কি এটা মা? সৌরভের গলা কাঁপছিল। তোমার কর্মের হিসেব। লীলাবাইয়ের চোখ স্থির ছিল। এতে 3টে শর্ত আছে এবং সেগুলো তোমাকে বিনা শর্তে মানতেই হবে। প্রথম শর্ত, এই মুহূর্তে তুমি এবং তোমার বউ এই রায়চৌধুরী পরিবারের সমস্ত সম্পত্তির ওপর, এই বাংলোর ওপর এবং কোম্পানির সমস্ত শেয়ারের ওপর থেকে তোমাদের আইনি অধিকার চিরতরে ছেড়ে দিচ্ছ। তোমরা নিজেদের ইচ্ছায় অধিকার ত্যাগের পত্রে সই করছ।
আমার স্বামীর এবং আমার রক্ত জল করে কামানো টাকার ওপর এখন তোমাদের 1 টাকারও অধিকার থাকবে না। দ্বিতীয় শর্ত, রুদ্র এবং মায়া আমার নাতি-নাতনি, যতক্ষণ না তোমরা দুজন স্বামী স্ত্রী নিজেদের ক্ষমতায় কারো সাহায্য ছাড়া চাকরি করছো না, নিজের পায়ে দাঁড়িয়ে সম্মানের সাথে বাঁচার যোগ্যতা প্রমাণ করছো না, ততক্ষণ বাচ্চারা আমার কাছেই থাকবে, এই বাড়িতে থাকবে। তোমাদের মতো ভিখারি, ফ্রড এবং মিথ্যেবাদী বাবা মায়ের সাথে রাস্তায় ধাক্কা খাওয়ার জন্য আমি আমার নাতি-নাতনিদের ছাড়ব না। বাচ্চাদের কথা উঠতেই মেঘার শরীরে হঠাৎ শক্তি এলো। সে তড়বড় করে উঠে দাঁড়িয়ে গেটের কাছে এসে বলল, না, এটা কখনোই সম্ভব নয়। বাচ্চারা আমার, আপনি তাদের আমার থেকে কেড়ে নিতে পারেন না। আমি কোর্টে যাব, পুলিশে যাব। যাও, এখনই যাও। লীলাবাই মেঘার চোখে চোখ রেখে এমন এক কড়া গলায় গর্জন করলেন যে মেঘার মুখ দিয়ে কথা বেরোনো বন্ধ হয়ে গেল। কি মুখে কোর্টে যাবে মেঘা? কি বলবে বিচারককে? যে তোমার কাছে থাকার ঘর নেই, পকেটে টাকা নেই, আর মলে ক্রেডিট কার্ড ডিক্লাইন হওয়ার পর তুমি বাচ্চাদের সামনেই অপমানিত হয়ে পালিয়ে এসেছ? যে মায়ের কাছে নিজের বাচ্চাদের খাওয়ানোর জন্য 2টো টাকা নেই, তাকে কোন কোর্ট বাচ্চাদের অধিকার দেবে? আর তুমি পুলিশের ভাষা বলছো না? তাহলে আমার 3য় শর্তটাও মন দিয়ে শোনো। লীলাবাই নিজের মুখ এবার সৌরভের দিকে ঘোরালেন। সৌরভ, এটা আমার 3য় এবং শেষ শর্ত। যদি তুমি এই কাগজগুলোতে এখনই সই না করো, তবে অ্যাডভোকেট সেনের টেবিলে তোমার সেই 50 লক্ষ টাকার সাইবার চুরি এবং আমার পাওয়ার অফ অ্যাটর্নির প্রতারণার এফআইআর তৈরি আছে। শুধু একটা ফোনের অপেক্ষা করছেন তিনি। তুমি সই না করলে পরবর্তী 10 মিনিটের মধ্যে পুলিশের গাড়ি এই গেটের বাইরে দাঁড়িয়ে থাকবে, আর তোমরা স্বামী স্ত্রী সরাসরি লাল বাজারে পচে মরবে। সেখানে তোমাদের বাচ্চারা তো দূর, সূর্যের আনাও দেখতে পাবে না। এবার ঠিক করো, সই করবে নাকি জেলে যাবে? সৌরভের পায়ের তলার অবশিষ্ট মাটিটুকুও এখন ধসে গেল। মা তাকে চারপাশ থেকে এমন এক চক্র ব্যূহে আটকে ফেলেছিলেন যেখান থেকে বেরোনোর কোনো পথ ছিল না। তার অবস্থা এখন ডানা কাটা পাখির মতো হয়ে গিয়েছিল। সে মেঘার দিকে তাকাল। সেও এখন পুরোপুরি অসহায় হয়ে গিয়েছিল। জেলের ভয়ে তার হাত পা হিম হয়ে গিয়েছিল। সৌরভ হাতের পেন খুলল। তার হাত এতটাই কাঁপছিল যে সে পেনটা ঠিকমতো ধরতেও পারছিল না। তার চোখের জল সেই লিগ্যাল পেপারের উপর টপ টপ করে পড়ছিল। যে হাতে কাল পর্যন্ত সে লক্ষ লক্ষ টাকার গিলে সই করত, সেই হাতেই আজ সে নিজেকে রাস্তার ভিখারি ঘোষণা করার কাগজে সই করছিল। সে এক এক করে সব পাতায় সই করল। মেঘাও কাঁদতে কাঁদতে সাক্ষী হিসেবে নিজের সই করল। লীলাবাই গেটের গড়াদের মধ্যে দিয়ে সেই ফাইল ফেরত নিলেন। সেই ফাইল হাতে নেবার সময় তার চেহারায় এক বিজয়ীর তেজ ছিল। তিনি ফাইলটি একবার দেখে নিলেন এবং তারপর নিজের শাড়ির আঁচলে আটকানো একটি সাধারণ পিতলের চাবি গেটের বাইরে সৌরভের দিকে ছুড়ে দিলেন। এই নাও চাবি। লীলাবাই অত্যন্ত ঠান্ডা গলায় বললেন, টালিগঞ্জের সেই পুরনো শান্তিনিকেতন সোসাইটির ফ্ল্যাটের চাবি এটা। ওটা আমাদেরই একটা পুরনো 1 BHK ফ্ল্যাট। সেখানে না লিফট আছে, না কোনো বিলাসবহুল ফার্নিচার, শুধু 4 দেওয়াল আর একটা পাখা আছে। আজ থেকে ওটাই তোমাদের নতুন ঘর। এই কলকাতায় তোমাদের যাতে রাস্তায় শুঁতে না হয়, সেটুকুই একজন মায়ের শেষ দয়া হিসেবে বুঝে নাও। কিন্তু মনে রেখো, সেই ঘরের লাইট বিল আর মেন্টেন্যান্স আমি শুধু আগামী 6 মাস ভরব। শুধু 6 মাস। সৌরভ এবং মেঘা অবাক হয়ে শুনছিল। এই 6 মাসে তোমাদের যা করার করো। কোথাও গিয়ে সাধারণ ক্লার্কের চাকরি করো, প্রয়োজনে মানুষের ঘর মোছা বা বাসন মাজার কাজ করো, ডাব্বা পৌঁছে দাও, আমার তাতে কিছুই যায় আসে না। যদি 6 মাসে তোমরা নিজের পায়ে দাঁড়াতে না পারো, নিজের ঘামের পয়সা রোজগার করতে না শেখো, তবে 7ম মাসের 1ম তারিখে তোমাদের সেই ঘর থেকেও বের করে দেওয়া হবে। আর হ্যাঁ, যতক্ষণ না তোমরা সততার সাথে বেঁচে আমাকে দেখাচ্ছ, ততক্ষণ আমার নাতি-নাতনিদের ছায়াও তোমাদের দেখতে দেব না। গেট আউট। মা নিজের গর্ভের সন্তানের অহংকার কিভাবে পায়ের তলায় পিষে দিলেন, এ এক অত্যন্ত মর্মান্তিক এবং গায়ে কাঁটা দেওয়ার মতো দৃশ্য ছিল। যে সৌরভ কাল পর্যন্ত আমার মায়ের টাকার দরকার নেই বলে দম্ভ দেখাত, সে আজ একটি পুরনো 1 BHK ফ্ল্যাটের চাবির জন্য মায়ের দরজায় ভিখারির মতো দাঁড়িয়েছিল। লীলা রায়চৌধুরী ঘুরে দাঁড়ালেন। তিনি একবারও পেছনে ফিরে তাকালেন না। তার পায়ের দৃঢ় আওয়াজের সাথে সেই বড় কাঠের দরজা আবার একবার বন্ধ হয়ে গেল। বাইরে সৌরভের হাতে এখন শুধু একটি পুরনো চাবি ছিল এবং সামনে দাঁড়িয়েছিল তার ধ্বংস হয়ে যাওয়া ভবিষ্যৎ। তার কর্ম তাকে ঠিক সেই জায়গায় এনে আছড়ে ফেলেছিল যেখান থেকে শুরু করার সাহসটুকুও এখন তার মধ্যে ছিল না।
সময় কারোর জন্যে থেমে থাকে না। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। গরমের তেজ কমে গিয়ে এখন কলকাতায় বর্ষাকাল এবং তারপর আসা মনোরম শীতের আমেজ শুরু হয়েছিল। রবিবারের দুপুরবেলা ছিল। বালিগঞ্জের সেই প্রশস্ত রায়চৌধুরী বাড়িতে আজ আবার সেই পুরনো মিষ্টতা আর প্রাণবন্ত ভাব ফিরে এসেছিল। উঠোনে রুদ্র এবং মায়ার লুকোচুরি খেলা চলছিল। তাদের খিলখিল হাসির শব্দে বাড়ির নির্জীব দেওয়ালে যেন প্রাণ ফিরে এসেছিল। রান্নাঘরে লীলাবাইয়ের রান্না চলছিল। আজ তিনি নাতিনাতনিদের পছন্দের লুচি, আলুর দম আর রসগোল্লার আয়োজন করেছিলেন। রান্নার সুন্দর সুবাস সারা ঘরে ছড়িয়ে পড়ছিল। লীলাবাইয়ের চেহারায় আজ এক অন্যরকম সাত্ত্বিক শান্তি ছিল। 6 মাস আগে এই বাড়ি থেকে যে ঝড় তাদের ধ্বংস করার চেষ্টা করেছিল, সেই ঝড় তিনি নিজের ক্ষমতায় শান্ত করেছিলেন। ঠিক তখনই বাইরের প্রধান লোহার গেটের বেল বাজল। টিং টং। ঠাকুমা, আমি দেখছি কে এসেছে। রুদ্র দৌড়ে গেটের দিকে গেল। কিছুক্ষণের মধ্যেই সে ভেতরে এলো। ঠাকুমা, মা বাবা এসেছে। লীলাবাই গ্যাসের আঁচ কমিয়ে দিলেন, আঁচলে হাত মুছলেন এবং ধীর পায়ে বাইরে এলেন। তিনি গেট খুললেন। সামনের দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য তার বুকের ধুকপুকুনি বেড়ে গেল, কিন্তু তিনি চেহারার ভাব একদমই বদলাতে দিলেন না। সামনে দাঁড়িয়েছিল তার ছেলে সৌরভ এবং বৌমা মেঘা, কিন্তু তারা সেই সৌরভ মেঘা ছিল না যারা 6 মাস আগে দামি গাড়িতে ঘুরে বেড়াত আর ব্র্যান্ডেড কাপড় ছাড়া বাইরে বেরোত না। আজ সৌরভের গায়ে একটি সাধারণ হালকা রঙের সুতির শার্ট আর একটি পুরনো প্যান্ট ছিল। তার চুল অগোছালো ছিল এবং রোদে ঘুরে ঘুরে তার চেহারা তামাটে হয়ে গিয়েছিল। তার পায়ে দামি জুতো ছিল না, বরং একটি সাধারণ চামড়ার চটি ছিল। মেঘার অবস্থাও ঠিক তেমনই ছিল। যার গায়ে কাল পর্যন্ত লাখ টাকার গয়না থাকত, তার গলায় আজ শুধু একটি সাধারণ মঙ্গলসূত্রের চেন ছিল। সে অত্যন্ত সাধারণ সুতির শাড়ি পরেছিল। হাতে মেহেন্দি বা দামি আংটি ছিল না, বরং কাজ করে আর রোদে পুড়ে হাতের ওপর কালচে ছোপ পড়ে গিয়েছিল। এই পরিবর্তন শুধু বাইরের ছিল না, এই পরিবর্তন কর্ম, পরিস্থিতি এবং একজন মায়ের কঠোর সিদ্ধান্তের ফলে এসেছিল। লীলাবাই তাদের ভেতরে আসার ইশারা করলেন। দুজনেই অত্যন্ত সংকোচে মাথা নিচু করে ভেতরে এলো। ঘরে পা রাখতেই সৌরভ এবং মেঘা একসাথে নিচু হয়ে লীলাবাইয়ের পা ধরল। তাদের চোখ ভিজে গিয়েছিল। এতে কোনো কৃত্রিমতা ছিল না, বরং এক খাঁটি অনুশোচনার প্রমাণ ছিল। ওঠো, ভেতরে এসো, লীলাবাই শান্তভাবে বললেন, এবং তিনি সোফায় গিয়ে বসলেন। মেঘা নিজের হাতে থাকা একটি কাপড়ের থলে খুলল। সেখান থেকে সে একটি ছোট স্টিলের টিফিন বক্স বের করল এবং কাপা কাপা হাতে লীলাবাইয়ের সামনের টেবিলে রাখল। মা, আমি কাল রাতে নিজের হাতে আপনার জন্য রসগোল্লা বানিয়েছি। মেঘার গলা কাঁপছিল। লীলাবাই সেই বক্সটির দিকে তাকালেন। মেঘা হঠাৎ লীলাবাইয়ের পায়ের কাছে মাটিতেই বসে পড়ল এবং ডুকলে কেঁদে উঠল। তার কয়েক মাসের জমানো দুঃখ আর অপরাধ বোধ আজ চোখের জলের রূপে বেরিয়ে আসছিল। আমাকে ক্ষমা করে দিন মা, আমি খুব বড় শাস্তি পেয়েছি। নিউ টাউনের ফ্ল্যাটে থাকার সময় আমি আপনার সেই স্নেহবোনা মাফলার জঞ্জালে ফেলে দিয়েছিলাম। আপনি ভালোবেসে দেওয়া খাবার আমি আস্তা করে ফেলেছিলাম। মা, আজ আমি অন্যের প্রতিটি দানার গুরুত্ব বুঝেছি। টালিগঞ্জের সেই ছোট্ট ফ্ল্যাটে যখন প্রথম দিন খাওয়ার মতো কিছুই ছিল না, তখন আমার আপনার সেই ফেলে দেওয়া পায়েসগুলোর কথা মনে পড়ছিল আর আমি সারা রাত কাঁদছিলাম। আমি খুব খারাপ ব্যবহার করেছি আপনার সাথে, আমাকে ক্ষমা করুন। মেঘা আঁচলে মুখ ঢেকে হু হু করে কাঁদছিল। লীলাবাইয়ের চোখেও অলক্ষ্যে জল চলে এলো, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তিনি মেঘার পিঠে আলতো করে হাত রাখলেন। কেঁদো না মেঘা, যতক্ষণ না মানুষ নিজের ভুল বুঝতে পারে ততক্ষণ সে কোনো কিছুর গুরুত্ব বুঝতে পারে না। উঠে দাঁড়াও। সৌরভ এখন চোখ মুছতে মুছতে দাঁড়িয়েছিল। লীলাবাই তাকে সোফায় বসতে বললেন। হিসেব এনেছ? লীলাবাইয়ের গলা এখন আর মায়ের নয়, বরং একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজারের মতো ছিল। সৌরভ তৎক্ষণাৎ নিজের পকেট থেকে একটি ছোট পুরনো ডায়েরি বের করল এবং লীলাবাইয়ের হাতে দিল। হ্যাঁ মা, এই গত 6 মাসের পুরো হিসেব। আমি একটি লজিস্টিক কোম্পানিতে সাধারণ অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরি করছি। দিনে 10 ঘন্টা কাজ করি, মাসে 22,000 টাকা বেতন পাই। আর মেঘা ঘর চালাতে সাহায্য করার জন্য টালিগঞ্জে আশেপাশের ছাত্রদের জন্য অনলাইন টিউশনি শুরু করেছে। রোজ সকালে উঠে সে 15 জনের ক্লাস নেয়। সেখান থেকে মাসে 15,000 টাকা আসে, মোট 37,000 টাকা।
সৌরভ বলতে থাকল, মা, এই ৩৭,০০০ থেকে আমরা রাশন, লাইট বিল আর বাসের পাস কিনি। গত ৬ মাস আমরা হোটেলে খাইনি বা নতুন কাপড় কিনেনি। প্রতিটি টাকা কষ্টের রোজগার, আর আমরা ৬,০০০ টাকা প্রতি মাসে জমিয়েছি। এই নিন। সৌরভ ডায়েরি থেকে কিছু নোট বের করল এবং লীলাবাইয়ের সামনে রাখল। এটা আপনার সেই ফ্ল্যাটের গত মাসের ভাড়া। এখন আমরা আমাদের নিজের পায়ে দাঁড়িয়েছি, আমরা ভাড়া দিতে পারব। লীলাবাই সেই ডায়েরির সংখ্যাগুলোর দিকে এবং সামনে রাখা সেই কষ্টের উপার্জনের দিকে তাকালেন। সৌরভের হাতের সেই কাজের কড়া এবং মেঘার চেহারার সেই সৎ। লীলাবাইয়ের চোখেও অলক্ষ্যে জল চলে এলো, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তিনি মেঘার পিঠে আলতো করে হাত রাখলেন। কেঁদো না মেঘা, যতক্ষণ না মানুষ নিজের ভুল বুঝতে পারে ততক্ষণ সে কোনো কিছুর গুরুত্ব বুঝতে পারে না। উঠে দাঁড়াও। সৌরভ এখন চোখ মুছতে মুছতে দাঁড়িয়েছিল। লীলাবাই তাকে সোফায় বসতে বললেন। হিসেব এনেছ? লীলাবাইয়ের গলা এখন আর মায়ের নয়, বরং একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজারের মতো ছিল। সৌরভ তৎক্ষণাৎ নিজের পকেট থেকে একটি ছোট পুরনো ডায়েরি বের করল এবং লীলাবাইয়ের হাতে দিল। হ্যাঁ মা, এই গত ৬ মাসের পুরো হিসেব। আমি একটি লজিস্টিক কোম্পানিতে সাধারণ অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরি করছি। দিনে ১০ ঘন্টা কাজ করি, মাসে ২২,০০০ টাকা বেতন পাই। আর মেঘা ঘর চালাতে সাহায্য করার জন্য টালিগঞ্জে আশেপাশের ছাত্রদের জন্য অনলাইন টিউশনি শুরু করেছে। রোজ সকালে উঠে সে ১৫ জনের ক্লাস নেয়। সেখান থেকে মাসে ১৫,০০০ টাকা আসে, মোট ৩৭,০০০ টাকা। সৌরভ বলতে থাকল, মা, এই ৩৭,০০০ থেকে আমরা রাশন, লাইট বিল আর বাসের পাস কিনি। গত ৬ মাস আমরা হোটেলে খাইনি বা নতুন কাপড় কিনেনি। প্রতিটি টাকা কষ্টের রোজগার, আর আমরা ৬,০০০ টাকা প্রতি মাসে জমিয়েছি। এই নিন। সৌরভ ডায়েরি থেকে কিছু নোট বের করল এবং লীলাবাইয়ের সামনে রাখল। এটা আপনার সেই ফ্ল্যাটের গত মাসের ভাড়া। এখন আমরা আমাদের নিজের পায়ে দাঁড়িয়েছি, আমরা ভাড়া দিতে পারব। লীলাবাই সেই ডায়েরির সংখ্যাগুলোর দিকে এবং সামনে রাখা সেই কষ্টের উপার্জনের দিকে তাকালেন। সৌরভের হাতের সেই কাজের কড়া এবং মেঘার চেহারার সেই সৎ ক্লান্তি দেখে লীলাবাইয়ের মনে এক অভূতপূর্ব তৃপ্তির ঝর্ণা ফুটে উঠল। এই টাকার মধ্যে কোটি কোটি টাকার সম্পত্তি ছিল না, কিন্তু এই টাকার মধ্যে ঘাম ছিল, সততা ছিল এবং সবচেয়ে বড় কথা, স্বাভিমান ছিল। লীলাবাই সেই টাকাগুলো সরিয়ে রাখলেন এবং মেঘার আনার রসগোল্লার বক্সটি খুললেন। তিনি ১ চামচ রসগোল্লা মুখে দিলেন। রসগোল্লা খুব ভালো হয়েছে মেঘা, তুমি সত্যি অনেক কিছু শিখেছ। তারপর লীলাবাই দীর্ঘশ্বাস নিলেন এবং সৌরভের চোখের দিকে তাকিয়ে বললেন, সৌরভ, আমি খুশি যে তুমি এখন একজন মানুষ হিসেবে বাঁচতে শিখেছ। যখন তুমি নিউটাউনের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলে তখন তুমি আমার ছেলে ছিলে না, তুমি ছিলে অহংকারে মত্ত এক মূর্তি। কিন্তু আজ তুমি প্রকৃত অর্থে আমার ছেলে হয়েছ। তিনি মনে মনে ভাবছিলেন, মায়ের ভালোবাসা মানে শুধু ছেলের আবদার মেটানো বা তার হাতে সব তুলে দেওয়া কিংবা তার ভুলগুলো ঢেকে রাখা নয়। প্রকৃত মায়ের ভালোবাসা কখনো কখনো একজন কামারের মতো হওয়া উচিত। লোহাকে সঠিক আকার দেওয়ার জন্য যেমন তাকে চুল্লিতে পুড়িয়ে হাতুড়ি দিয়ে পিটতে হয়, তেমনি সন্তানকে সঠিক পথে আনার জন্য মাকে কখনো কখনো কঠোর হতে হয়। যদি আমি ৬ মাস আগে তোমাদের রাস্তায় না আনতাম, তবে আজ জীবনের মূল্য কখনোই বুঝতে পারতে না। আমার সেই কঠোরতা আমার রাগ ছিল না, বরং তোমাদের বাঁচানোর জন্য দেওয়া এক তেতো ওষুধের ডোজ ছিল। মা, এখন কি রুদ্র আর মায়াকে আমাদের সাথে বাড়ি নিয়ে যেতে পারি? সৌরভ অত্যন্ত কাতর গলায় জিজ্ঞেস করল। লীলাবাই হাসলেন। টালিগঞ্জে সেই ছোট ফ্ল্যাট তো খুব ছোট রে বাবা, সেখানে এই ২ বাছুরকে খেলার জন্য কোনো জায়গা মিলবে? সৌরভের মুখ আবার ভার হয়ে গেল। কিন্তু লীলাবাই বলে চললেন, আর তাছাড়া এই এত বড় বাড়িতে আমার একলা ভালো লাগে না। তোমাদের সেই অধিকার ত্যাগের পত্র আমি কবেই ছেড়ে দিয়েছি। তোমরা আজ থেকে এই বাড়িতেই থাকবে, কিন্তু রায়চৌধুরী কনসালটেন্সির মালিক হিসেবে নয়, এই বাড়ির সদস্য হিসেবে। সৌরভ, তোমার সেই লজিস্টিক কোম্পানির চাকরি তুমি ছাড়বে না। তোমাকে রোজ সকাল ৯টার বাসে কাজে যেতে হবে। আর মেঘা, তোমার টিউশনির কাজ তুমি এখান থেকে এগিয়ে নিয়ে যেতে পারো। এই বাড়ির মেইনটেনেন্স তোমরা তোমাদের কষ্টের টাকা থেকেই করবে। রাজি? সৌরভ এবং মেঘা কাঁদতে কাঁদতে সম্মতি জানাল। মেঘা এগিয়ে গিয়ে লীলাবাইকে শক্ত করে জড়িয়ে ধরল। আজ এক শাশুড়ি বৌমার সম্পর্কের মাঝখানের দূরত্ব চিরতরে মিটে গিয়েছিল। লীলাবাই রুদ্র এবং মায়াকে ডাক দিলেন, চল তোরা, হাত ধুয়ে নে। আজ মা বাবার সাথে সবাই মিলে একসাথে খেতে বসবি। গরম গরম লুচি আর রসগোল্লা তৈরি আছে। বালিগঞ্জের সেই রায়চৌধুরী বাড়িতে আজ প্রকৃত অর্থে দুর্গাপুজো পালিত হচ্ছিল। অহংকার হেরে গিয়েছিল এবং সংস্কার জিতে গিয়েছিল। বন্ধুরা, আজকের দিনে অনেক পরিবারেই এই পরিস্থিতি দেখতে পাওয়া যায়। সন্তানরা বড় হওয়ার পর টাকা এবং আধুনিকতার অহংকারে জন্মদাতা মা বাবাকে বাধা মনে করতে শুরু করে।
কিন্তু সন্তানরা ভুলে যায় যে গাছের ছায়ায় তারা ছোট থেকে বড় হয়েছে সেই গাছের শিকড় কতটা গভীর আর মজবুত। মা বাবার উচিত সন্তানদের ভুল সবসময় ঢেকে না রেখে সময় এলে লীলাবাইয়ের মতো কঠোর হয়ে তাদের বাস্তবের জ্ঞান দেওয়া। সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকা উচিত, কিন্তু সেই ভালোবাসার চারপাশে শৃঙ্খলা এবং স্বাভিমানের বেড়া থাকা ততটাই জরুরি। শেষ পর্যন্ত কষ্টের রুটি আর সততা ছাড়া বড় কোনো সম্পত্তি এই পৃথিবীতে নেই। যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে এবং লীলাবাইয়ের সিদ্ধান্ত সঠিক মনে হয়, তবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে এমনই এক নতুন এবং অনুপ্রেরণামূলক গল্পের সাথে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।